হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তোমাদের আমি যে রুটিন করে দিয়েছিলাম, মানে 15 দিনের জন্য একটা রুটিন তোমাদের করা হয়েছে। তোমরা জানো, সেই ভিডিওটা দেখেছো কিনা জানি না। সেই ভিডিওতে তোমাদের কিন্তু বলা আছে যে প্রথমে কি কি টপিক করতে হবে। তার মধ্যে কেমিস্ট্রির আমি তোমাদের বলেছিলাম মেটাল নন মেটাল। তো মেটাল নন মেটাল আমাদের পেডেও শেষ হয়ে গেছে এবং আমাদের ফ্রি ক্লাসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ 15 দিনের যে টপিক, সেই টপিকের একটা কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি অলরেডি। তোমরা চাইলে ফ্রি ক্লাসকে দেখতে পারো, আর যদি পেড ক্লাস চাও তাতে তোমরা রেজিস্টার করতে পারো। দেখো নিচে ডিসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপের লিঙ্ক আছে, ওই লিঙ্কে যেতে পারো বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলে নিতে পারো পেড ক্লাস কেনার আগে। ঠিক আছে? আচ্ছা, আমরা রিজনিং নিয়ে কথা বলছি। আমাদের প্রচুর পিডিএফ এসছে আমাদের কাছে, এবং সেই পিডিএফের মধ্যে একটা পিডিএফ হচ্ছে 24/6/2025, 24/6/2025, অর্থাৎ এই কিছুদিন আগেই গেছে। ঠিক আছে? এটা তো সপ্তম মাস চলছে, একদম লেটেস্ট প্যাটার্ন, যেটা 24/6/2025, মানে বুঝতে পারছো জুন মাসের 24 তারিখে পরীক্ষা হয়েছে, যেটা অর্থাৎ তার যে লাস্ট শিফট সেইটা আমরা নিয়েছি। সেই লাস্ট শিফটের প্রশ্ন আমরা তোমাদের জন্য করাবো। এবার তোমরা আমাকে একটা সাজেশন দিতে পারো যে আমি কি এইভাবে মিসলেনিয়াস শিফট ওয়াইজ করাবো, নাকি চ্যাপ্টার ধরে করাবো। চ্যাপ্টার ধরে বলতে কি, যেমন ডাইরেকশন অ্যান্ড ডিস্ট্যান্স একটা চ্যাপ্টার গেল, যেমন তোমাদের কোডিং ডিকোডিং একটা চ্যাপ্টার গেল, যেমন অ্যানালজি একটা চ্যাপ্টার গেল। তাহলে কী হবে, আমি অ্যানালজি সব কোশ্চেন্স একসাথে করাবো, বা হয়তো দুটো ভিডিওতে করালাম। তারপর ধরো ডাইরেকশন অ্যান্ড ডিস্ট্যান্স, তোমরা জানো, তোমাদের বলে দিই ভালো করে, ডাইরেকশন অ্যান্ড ডিস্ট্যান্স কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ ডাইরেকশন অ্যান্ড ডিস্ট্যান্সের যে বড় বড় কোশ্চেন্স, যেগুলো ব্যাংকে সাধারণত পড়ে, সেগুলোকে এখানে দেখছি এখন ইন্ট্রোডিউস করানো হয়েছে। এছাড়া তোমরা জানো যে বক্স পাজল, সিলক্স ইত্যাদি চ্যাপ্টার হয়। তো তোমরা যদি বলো যে চ্যাপ্টার ওয়াইজ করাবো, তো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাতে পারি। ঠিক আছে? সেটা তোমাকে আমাকে সাজেশন দিতে হবে। আমি একটা পোল করতে বলেছি আমার টিমকে। তো তোমাদের ইউটিউবে একটা পোল দেওয়া হবে, সেই পোলে তোমরা অ্যান্সার করো। ঠিক আছে? চলো, প্রথম যে কোশ্চেন্সটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রশ্নটা। এবার এটার অ্যান্সারটা এমন করে রাখা রয়েছে যে লাল এবং সবুজ করে, যাতে বোঝা যাচ্ছে ইজিলি, ওই জন্য আমি তোমাদের ওই অ্যান্সারটাকে তুলে দিয়েছি। ঠিক আছে? তো এখানে বলেছে কোনটা এখানে মিলছে না বাকিগুলোর সাথে, সেই না মেলাটাকে বার করতে বলেছে। এই ধরনের ক্ষেত্রে প্রথম তিনটেকে চেক করলেই বেরিয়ে যায়। পয়েন্ট টু বি নোটেড, প্রথম তিনটেকে চেক করলেই বেরিয়ে যায়, লাস্টটা চেক করার কোনো দরকারই পড়ে না। ঠিক আছে? কেন বলছি, ধরো প্রথম তিনটেই আমার একই টাইপের, তার মানে লাস্টেরটা ইনকারেক্ট হবে। যদি প্রথম তিনটের মধ্যে দুটো একই টাইপ হয়, তাহলে যেটা একই টাইপ হচ্ছে না সেটাই অ্যান্সার হবে। সেই জন্য এই দুটো ক্যাটাগরি হতে পারে। সেই জন্য কী হবে, প্রথম তিনটেকে চেক করলেই বেরিয়ে যায়। তো তোমরা একটু ট্রাই করো, ভিডিও পজ করে। আমি অ্যান্সারটা তোমাদের বলে দিই, তারপর আমি তোমাদের সমাধান করাচ্ছি। জাস্ট এ মিনিট। তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার, দেখতে পাচ্ছ? ঠিক আছে? তো এটাকে আমি তুলে দিচ্ছি, বা এটাকে আমি সমাধানও করে দিতে পারি। দেখো বলে যে PRL। ঠিক আছে? পি হচ্ছে, তোমরা জানো, জাস্ট এ মিনিট, ইয়েস, পি হচ্ছে তোমরা জানো হয় কত আমাদের 16 হয়, আর কত হয় আমাদের 18 হয়, এটা কত হয় আমাদের 12 হয়। ঠিক আছে? এইচ কত হয় আমাদের, এইচ হয় আমাদের 8। ঠিক আছে? যে কত আছে এখানে লিখবো না, চলো এটা লিখলাম, এইচ জে ডি। এইচ কত হয় আমাদের 8, এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 4। আমি বলেছি তিনটে চেক করার দরকার, তো এটা পি তো আমাদের 16 হবে, এটা আমাদের 12 হবে, এটা আমাদের 15 হবে। ঠিক আছে? এবার এর মধ্যে থেকে আমাদের ডেফিনেটলি বেরিয়ে যাবে। দেখো পি হচ্ছে 16, এর সঙ্গে গেছে, তার মানে এখানে +2 হয়েছে। এখানে কি +2 হয়েছে? খেয়াল করো এই জায়গায়, এই যে পয়েন্টটা, এখানে খেয়াল করো, এটা কি +2 হয়েছে? তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু +2 হয়নি। দেখো 16 থেকে 12 গেছে, এখানে -4 হয়েছে। ঠিক আছে? আচ্ছা, একটাকে চেক করার দরকার নেই, এবার এটাকে চেক করো, এখানে কি +2 হয়েছে? ইয়েস হয়েছে, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার নয়। দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার নয়। তো অ্যান্সার দেখো সেটাই রয়েছে। তো কত ইজিলি অ্যান্সার করতে পারি। আমি তোমাকে বারবার বলবো, রিজনিং কিন্তু 30 মার্কসের থাকবে রেলওয়ে গ্রুপ ডিতে। ঠিক আছে? এবং তোমরা যে আন্ডার গ্র্যাজুয়েট পাবে, তার সঙ্গে তো এর ম্যাচই আছে, সুতরাং এই টাইপেরই পাবে। আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু টোটালি এর কপি পেস্ট হবে, প্রথম কথা গেল। ঠিক আছে? হয়তো কোনোটার ওয়েটেজ কমাবে বা বাড়াবে, যেহেতু অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে। যদি ওরা পরপর পরীক্ষা নিত, তাহলে অ্যান্সার কি একসঙ্গে বার করতো, তখন কিন্তু প্যাটার্নটা আমি বলবো হুবহু এক থাকতো। কিন্তু যেহেতু অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে, ফলে এর প্যাটার্নটা, যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট, ফলে প্যাটার্ন একটু লো হবে, মানে বলতে পারো যে ওর যে হার্ডনেস বা পেপারে যে কঠিনতা, সেটা একটু কমে যাবে। ঠিক আছে? কিন্তু আমি যতটা পারি বলতে পারি যে এই টাইপেরই আসবে, কোনোটার ওয়েটেজ কমাবে বা কোনোটার ওয়েটেজ বাড়াবে, ব্যাস এইটাই হবে, আর কিছু না। এবার দেখো এখানে দেখতেই পেলাম, তাহলে আমরা জাস্ট
এইটুকুকে চেক করে প্রথম পার্টটাকে চেক করে অ্যান্সার দিতে পারি। তোমাকে কোডটাকে দ্রুত লিখতে শিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে। কোডটা যত দ্রুত লিখবে অ্যান্সার তত তাড়াতাড়ি তোমার মুখের সামনে চলে আসবে, ঠিক আছে? কী করলাম আর আগে বলে দিই, পি এর কোড লিখলাম 17, আর এর কোড লিখলাম 18। এখন কোথা থেকে পাচ্ছি দেখো, 1 2 3 4 করে তুমি যদি গুনতে থাকো, তুমি দেখবে এ হচ্ছে 1 নম্বরে, সেরকমই ডি হচ্ছে 4 নম্বরে, সেরকম পি হচ্ছে 16 এবং আর হচ্ছে 18 নম্বরে পড়ে। ক্লিয়ার হয়েছে? এটুকুতে কারো কোনো অসুবিধা নেই। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে তোমাদের পি এবং আর, P16 R18 +2 হচ্ছে, এইচ থেকে জে দেখো 8 আর 10 +2 হচ্ছে, কিন্তু পি আর এল এর মধ্যে -4 হয়ে যাচ্ছে। সো এটাই আমাদের কারেক্ট, কারণ এটাই মিলছে না। বোঝা গেছে? আরেকবার বলে দিলাম, পরেরটা চলো। চলো পরের প্রশ্ন এনেছি আমি, এটা তোমাদের 2 দাগ, অ্যান্সার করো। বলেছে পি এর অর্থ যদি এত 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 হয় তাহলে নিচে সমীকরণটার কী ভ্যালু থাকবে। ঠিক আছে, নিজেরা ভিডিও পজ করো, পজ করে ট্রাই করো, আমি তারপর তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। ওকে ওকে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আর এর মান কী করতে বলেছে, এখানে আর এর মান করতে বলেছে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, কিউ এর মান কী করতে বলেছে, ভাগ। ওকে, তারপর তোমাদের, আচ্ছা আমাকে লিখিয়ে দিচ্ছি, 110 -32। দেখো এটা আমাদের ব্র্যাকেটের মধ্যে রয়েছে, সো এর ভ্যালু আমাদের আগে বেরোবে, কত হবে আমাদের 78। তারপর বলেছে ভাগ 2, একে আমাকে ভাগ 2 করতে বলেছে। একে যদি 2 দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি ভাগ আগে আসে, তো 2 দিয়ে ভাগ করলে কী আসে, এখানে আমরা জানি 39 আসবে। নেক্সট কী করতে বলেছে, এস আছে, এসের মানে হচ্ছে প্লাস, তার মানে এর সঙ্গে যেটা প্লাস করতে বলেছে, কী প্লাস করতে বলেছে, 9 প্লাস করতে বলেছে। জাস্ট এ মিনিট, ইয়েস 9 প্লাস করতে বলেছে, কিন্তু তারপর দেখো একটা পি আছে, পিটা যদি গুণ হয় তখন গন্ডগোল হয়ে যাবে, এরকম ডাইরেক্ট করতে যাবে না, একবার দেখে নেবে পি এর ভ্যালু কী। পি এর ভ্যালু হচ্ছে দেখো গুণ, ইয়েস পি এর ভ্যালু গুণ, তার মানে পি হচ্ছে আমাদের 4, তার মানে এইখানে কিন্তু যোগের থেকে গুণ আগে হবে, ঠিক আছে। এটা হবে তোমাদের কত, 36। তো 9 আর 6 যোগ করলে দেখতে পাচ্ছ হতে কত, 5। আর লাস্টে আমাদের দেওয়া আছে আর এর মান হচ্ছে মাইনাস, মাইনাস আমাদের 21-এর আমি 1 নিচ্ছি, 5 থেকে 1 গেলে হয় 4, তার মানে যে সংখ্যাই হোক না কেন লাস্টে 4 আসবে, একটাই অপশান লাস্টে 4 আছে, মার্কেট। বোঝা গেল কী বললাম? ক্লিন, কিছু নয়, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট নিজেরা করে দেখবে, অ্যান্সার একই আসবে। পরেরটায় চলো, চলো পরের প্রশ্ন অ্যান্সার দাও। বলেছে এই সংখ্যাটির প্রতিটি জোড় সংখ্যার অঙ্কের সাথে 1 যোগ করা হলো এবং প্রতিটি বিজোড় সংখ্যার অঙ্ক থেকে কী করা হচ্ছে, 1 বিয়োগ করা হচ্ছে। এইভাবে নতুন গঠিত সংখ্যাটিকে বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কগুলির সমষ্টি কত হবে, এটা তোমাকে জিজ্ঞেস করেছে, যে অ্যান্সার দাও। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এই সংখ্যাটা রয়েছে, এই সংখ্যার যে প্রত্যেকটা জোড় সংখ্যা আছে তার সঙ্গে 1 যোগ করা হয়েছে, আর প্রত্যেকটা যে বিজোড় সংখ্যা আছে তার সঙ্গে কী যোগ করা হয়েছে, 1 মাইনাস করা হয়েছে, সেখান থেকে জোড়ের সঙ্গে 1 যোগ করা হয়েছে, বিজোড়ের সঙ্গে 1 মাইনাস করা হয়েছে। তো এবার বলছে এইভাবে নতুন একটা সংখ্যা গঠন হচ্ছে এবং তাকে বাম দিক থেকে দ্বিতীয়, সেই যে সংখ্যাটা গঠন হলো তার বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয়, এই দুটো সংখ্যার সমষ্টিগত বার করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? চলো অ্যান্সার বলে দিই। দেখো আমি একটু স্পিডে করাবো, তোমরা যারা চাইবে নিজেরা করতে তারা ভিডিওটাকে পজ করবে, করে অ্যান্সার দেবে। আমি সংখ্যাটাকে একটু বড় করে লিখছি, 7521432, 7521432, ইয়েস। বলেছে যে কি বলেছে দেখো, বলেছে যে প্রথমে দেখো এখানে একটা এক্সট্রা পার্ট করতে বলেছে, বলেছে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করতে, আমরা করব না। বলেছে বিজোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করতে, আমরা তাও করব না। আমরা প্রথমে খুঁজবো যে বাম দিক থেকে দ্বিতীয় সংখ্যা কোনটা, ডান দিক থেকে তৃতীয় সংখ্যা কোনটা। দেখো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে আমাদের রাইট, আমাদের লেফটই এর লেফট, আমাদের রাইটই এর রাইট। এবার বাম দিক থেকে দ্বিতীয় কোনটা, বাম দিক থেকে দ্বিতীয় হচ্ছে এইটা, আর ডান দিক থেকে তৃতীয় কোনটা, ডান দিক থেকে তৃতীয় হচ্ছে এইটা। তুমি খেয়াল করে দেখো, এটা একটা জোড় সংখ্যা, মানে সরি এটা একটা বিজোড় সংখ্যা, এর থেকে 1 বিয়োগ হবে, এর থেকে 1 বিয়োগ হলে কত হবে, এর থেকে দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এর থেকে 1 বিয়োগ হওয়া আর এর সঙ্গে 1 যোগ হওয়া, তারপর এদেরকে যোগ করার সময় এই এক বেসিক্যালি কেটে বেরিয়ে যাবে। আমি কি বলছি বুঝতে পারলাম না, তাই তো? তোমাকে বলছে ডান দিক থেকে তৃতীয় 4 লেখো, আর বাম দিক থেকে দ্বিতীয় 5 লেখো। তুমি দেখতে পাচ্ছ এর সঙ্গে যখন আমি 1 মাইনাস করব আর এর সঙ্গে যখন আমি 1 প্লাস করব, তাই তো করতে বলেছে, জোড়ের সঙ্গে 1 যোগ করতে বলেছে, বিজোড়ের সঙ্গে বিজোড় থেকে 1 মাইনাস করতে বলেছে, এবং তারপর যখন এদেরকে যোগ করব যে রেজাল্ট আসবে তাকে যোগ করতে বলেছে, এই সমষ্টি কতবার করতে বলেছে। তুমি দেখবে এই এক তো বেসিক্যালি কেটেই বেরিয়ে যাচ্ছে কি না। তার মানে আমি ওই জন্যই বললাম এইটা তুমি করতেই যাবে না, এই যে তোমাকে 1 যোগ করতে বলবে না, করতেই যাবে না, কোনোটার সঙ্গেই করবে না। ইনফ্যাক্ট কী বললাম, যদি সেম যোগ বিয়োগ করতে বলে তাহলে কোনোটার সঙ্গেই তুমি কী করবে না, করবেই না, ঠিক আছে। অবশ্যই এটা প্রশ্নের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়, এরকম প্রশ্ন থাকলে তো করার দরকার নেই। দেখতে পাচ্ছ 5 আর 4 কত হয়, 9, তো ডাইরেক্ট অ্যান্সার তোমার 9 আসতো, অর্থাৎ কিছু করারই দরকার পড়তো না। বোঝা গেল?
জাস্ট 5 আর 4 ওটাও যোগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এগুলো হচ্ছে টাইম কনজামশান করে। তুমি যত থট প্রসেসকে জটিল করবে তত তোমার টাইম কনজামশান বেশি আসবে। এই অঙ্কগুলোতে যদি তুমি 10 থেকে 15 সেকেন্ডে বেশি টাইম লাগাও না, তার মানে ডেফিনেটলি তুমি গেছো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ওকে, চলো পরেরটা অ্যান্সার দাও। বলেছে যে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করছে এবং তারপর এখানে প্রশ্ন চিহ্ন দেওয়া হয়েছে, বলেছে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে। ভিডিওটা পজ করো, অ্যান্সার দাও। আমি ট্রাই করছি, মানে ট্রাই তোমাদের করতে বলছি। চলো, এটার অ্যান্সার হচ্ছে এইটা হবে, এটা তোমাদের 4 দাগ। ওকে, তো কী করতে বলছে বলো, দেখো A5 BCD 10 CEG, এগুলো একটু নিউ প্যাটার্ন তো নয়, কোডিং ডিকোডিংই, কিন্তু কোডিং ডিকোডিংকে নতুন মোড়কে করেছে, আর কিছু না। ঠিক আছে, আমাকে লিখছি একটা জিনিস, A দেখো এগুলোকে না মুখে করতে জানতে হবে, না লেখাই বেটার। BCD 10, ঠিক আছে, এই তোমাদের করতে বলেছে। দেখো খেয়াল করো, এখান থেকে এটা হচ্ছে কি হচ্ছে, +1 হচ্ছে। ফার্দার এখান থেকে এটা হচ্ছে কি হচ্ছে, তোমাদের +2 হচ্ছে, তাই না? এটা 3। এখান থেকে এটা হয়েছে কী হয়েছে, তোমাদের +3 হয়েছে। তার মানে +1 +2 +3। পরেরটাও কি সেম হয়েছে, দেখো CE তোমাদের G15, তো CEG15, ঠিক আছে। তো দেখো এখান থেকে এইটাকে নিয়ে চলো, দেখো এখান থেকে B থেকে C হয়েছে +1 হয়েছে, C থেকে E হয়েছে +2 হয়েছে, D থেকে G হয়েছে দেখো +3 হয়েছে। কীভাবে, দেখো B এর কোড হচ্ছে 2 এর সঙ্গে 1 যোগ করলে C এর কোড 3 আসে। সিমিলারলি C এর কোড হচ্ছে 3 এর সঙ্গে 2 যোগ করলে E এর কোড 5 আসে। সিমিলারলি D এর কোড হচ্ছে 4 এর সঙ্গে 3 যোগ করলে G এর কোড 7 আসে। ওই জন্য বললাম 1 2 3 হয়েছে, তার মানে এটাও তাই হবে। তো আর কিছু করার দরকার নেই, লাস্টের পার্টটায় চলে যাও। লাস্টের পার্টে কী আছে, D এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, +1 হচ্ছে, কত হয় আমাদের E। ঠিক আছে, তো কোনটায়, সবকটাতে ইডো আছে। আচ্ছা, জি এর কোড কী হবে, জি এর কোড 7, এটা 4, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 7। 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 9 কার কোড, আই এর কোড। দেখো এবার অপশান মেলাও, একটাই অপশানে দেখো EI আছে, এটাই কারেক্ট অপশান হবে, আর করবো না, ব্যাস খতম। চলো পরেরটাতে চলো, দেখো পরেরটা, এটা তোমাদের 6 দাগ। আচ্ছা, এটাই আমি তোমাদের 6 দাগ কি 5 দাগ, যাই হোক একটু দেখে নিই, দাঁড়ো। ইয়েস, এটা তোমাদের অ্যাকচুয়ালি 5 দাগ, ঠিক আছে। তো 5 দাগ হোক আর 6 দাগ হোক, যাই হোক অ্যাকচুয়ালি 5 দাগ এটা। তো 5 দাগে আমি তোমাদের অ্যান্সার কিটা তুলে দিইনি, জাস্ট রেখেছি, তোমরা এটাকে সলভ করার ট্রাই করো, দেখো কী হয় অ্যান্সার দেখো। আচ্ছা, একটা কথা বলি, এটা একটু ইংলিশে রাখা হয়েছে, বাংলায় আমি রাখতে ভুলে গেছি। ঠিক আছে, তোমরা যারা ট্রাই করতে চাও একবার ট্রাই করতে পারো, আমি বলে দিচ্ছি কী বলতে চাইছে সেটা বলে দিচ্ছি। বলেছে জাকির স্টার্ট ফ্রম পয়েন্ট A। জাকির খুব সরল ইংলিশই আছে, জাকির একটু তো ইংলিশ পড়া প্র্যাকটিস করতে হবে না। জাকির পয়েন্ট A থেকে শুরু করলো। ধরো দেখো খাতা না একদম একদম উপরে গিয়ে পয়েন্টে লিখবে না, কারণ দেখা গেল তোমাকে ঘুরিয়ে বললো পয়েন্টের ওপরে উঠতে হবে, তখন তুমি জায়গা পাবে না আঁকার জন্য। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে, মানে কোনো রিজনিংয়ের ক্ষেত্রে মনে রাখবে, মাঝখানে একটা পয়েন্ট নেবে, যেটা হচ্ছে পয়েন্ট আমাদের A। তো জাকির পয়েন্ট A থেকে স্টার্ট করছে, করে কী করছে, ও 7 কিমি সাউথে যাচ্ছে। দেখো আমরা যদি দেখি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাউথ, দিস ওয়ান ইজ সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। আচ্ছা দেখতে পাচ্ছ তো, জাস্ট এ মিনিট, সরি লিখি, এ হচ্ছে আমাদের নর্থ, এ হচ্ছে আমাদের ইস্ট, এ হচ্ছে আমাদের ওয়েস্ট, আর নিচে এইটা যেটা আছে এটা হচ্ছে আমাদের সাউথ। ঠিক আছে, দিস ওয়ান ইজ সাউথের। ওকে, এবার কি করতে বলেছে দেখো, তোমাকে বলেছে যে আঁকতে বলেছে, কি আঁকতে বলেছে, তোমাকে বলেছে যে এ থেকে সাউথে যাচ্ছে, অর্থাৎ 7 কিলোমিটার সাউথে যাচ্ছে। তো আমি ধরো 7 কিলোমিটার আমার সাউথ, এটা হচ্ছে আমার 7 কিলোমিটার, ক্লিয়ার। আমি এটা 7 কিলোমিটার লিখে দিচ্ছি, এই 7। নেক্সট কী বলছে, নেক্সট বলছে হি টেক্স এ লেফট টার্ন। ঠিক আছে, হি টেক্স এ লেফট টার্ন। দেখো অলওয়েজ মাথা রাখবে, তুমি কখনো ভালো করে বুঝবে, তুমি কখনো যদি নিচের দিকে ডাক টানো তাহলে তোমার রাইটের দিকে লেফট আসবে। ঠিক আছে, এটা মাথা রাখবে, তুমি যদি নিচের দিকে ডাক টানো তোমার কোন দিকে লেফট আসবে, রাইটের দিকে লেফট আসবে। তোমার যেদিকে রাইট সেদিকে লেফট আসবে, তোমার অ্যাকচুয়াল রাইট কোন দিকে, তার উল্টো দিকে, সেদিকে লেফট আসবে। তো নিচের দিকে করছো না, তো লেফট তোমার এদিকে আসবে, কোন দিকে আসবে, এদিকে আসবে। তো কী করছে সে লেফট টার্ন নিল, এই যে লেফট টার্ন নিল, এবং ড্রাইভস 2 কিমি, এবং 2 কিমি ড্রাইভ করলো। তার মানে এখান থেকে এইটুকু গেছে সে 2 কিমি। ওকে ওকে, তো আমরা এখানে 2 কিমি, এই হচ্ছে তার 2 কিমি। এখন দেখো তুমি 7-এর জন্য যে লম্বা দাগটা টেনেছো 2-এর জন্য সেম লম্বা দাগ টানবে না,
তাহলে পরবর্তীকালে সমস্যা হবে, ঠিক আছে। 7 যদি তুমি অত লম্বা টেনে থাকো তাহলে 2টাকে তোমাকে একটু ছোট করে টানতে হবে, ঠিক আছে। তো এইটা ধরে নাও 2 কিমি, অ্যাকচুয়ালি 2 কিমি এরকম আসা উচিত, ঠিক আছে, এরকম আসা উচিত। ওকে, নেক্সট কী বলছে যে 2 কিমি, এবং তারপরে সে কী করছে, টার্নস লেফট, ঠিক আছে, মনে রাখবে, ভালো করে বুঝবে, সরি টার্নস রাইট, মনে রাখবে লেফট সব এই ভেতর দিকে পড়বে। তুমি যত লেফট, তুমি যদি এরকম যাও গিয়ে ওপর দিকে ওঠো, তাও তোমার লেফট এই ভেতর দিকে পড়বে, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো কি বুঝতে পারছো না বলো। দেখো কেন হয় এটা বলে দিই, এটা একটু ভালো করে বুঝবে, এটা অনেকে বুঝতে পারে না। ধরো তুমি এখানে একটা সার্কেল আঁকছো, ঠিক আছে, তুমি এই দিকে ফেস করে ঘুরতে থাকছো, তোমার সবসময়ের জন্য মনে রাখবে তোমার লেফট সব এদিকে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে। অর্থাৎ তুমি যদি এইভাবেই ঘুরতে থাকো না, এইভাবেই ঘুরতে থাকো, এই দেখো আমি টিকটা কোন দিকে দিচ্ছি এইভাবে, তো তোমার লেফট সব ভেতর দিকে পড়বে, রাইট সব বাইরের দিকে পড়বে, এটা মনে রাখবে। এটা একটা দারুণ জিনিস, কারণ এইটা তোমাকে যখন ডাইরেকশন করবে, ডাইরেকশন টেস্ট করবে, তখন হেভি হেল্প করে এটা। কারণ ডাইরেকশানে লেফট কোনটা রাইট কোনটা এটা বুঝতে গিয়ে অনেকটা সময় কিন্তু কী হয়, নষ্ট হয়, ঠিক আছে, এটা বুঝতে গিয়ে সময় অনেকটা নষ্ট হয়। ওকে, তো মনে রাখবে, আমরা যদি দেখো আমি একটা জিনিস বলে দিই, এটা আরেকটু বলে দিই, ব্যাখ্যা করে দিই। তোমরা তো প্রশ্নটা প্রশ্ন সবাই সলভ করতে পারে, সেটা ম্যাটার করে না, আমি ব্যাপারটা বলে দিচ্ছি, ঠিক আছে, ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, এটা অনেকেই বলে না। সেটা হচ্ছে ধরো এই দাগটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তুমি ধরো এরাম গেলে, এরাম গেলে, এরাম গেলে, এরাম গেলে, এরাম গেলে, তুমি বললো স্যার আমার লেফট কোন দিকে পড়বে, এই সব ক্ষেত্রে লেফট ভেতর দিকে পড়বে, ঠিক আছে। এই যত দাগগুলো আমি এঁকেছি, ঠিক আছে, যত দাগ আমি এঁকেছি সব দাগে লেফট সব ভেতর দিকে পড়বে, সব ভেতর দিকে, কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট ভেতর দিকে পড়বে, জাস্ট ভেতর দিকে পড়বে। তুমি করে দেখো, দরকার পড়লে তুমি করে দেখো, তুমি এই গেছো না, তারপর তুমি ওপর দিকে উঠেছো, তোমার লেফট কোন দিকে, ভেতর দিকে, এদিকে গেছে লেফট কোন দিকে, ভেতর দিকে, এদিকে গেছে লেফট কোন দিকে, ভেতর দিকে, এদিকে গেছে লেফট কোন দিকে, ভেতর দিকে, ওপর দিকে গেছে লেফট কোন দিকে, ভেতর দিকে। ইভেন তুমি যদি এইভাবে টানো তাও লেফট কোন দিকে পড়বে, ভেতর দিকে পড়বে। তুমি যদি এরকম টানো লেফট কোন দিকে পড়বে, এর ভেতর দিকে পড়বে, ঠিক আছে। এই যাচ্ছ না, কোন দিকে পড়বে, লেফট ভেতর দিকে পড়বে। এইরাম যাচ্ছ, লেফট কোন দিকে পড়বে, ভেতর দিকে পড়বে, মানে এ লেফট সব ভেতর দিকে পড়তে আরম্ভ করবে। কেন? কারণ ওই সার্কেলের ফরম্যাট অনুযায়ী, এটা তো বেসিক্যালি একটা সার্কেলই হচ্ছে রে বাবা, তুমি ঘুরছো তো না, হ্যাঁ তুমি সার্কেলে ঘুরছো না, কিন্তু তুমি তো সেই ঘুরছো একটা বিন্দুর ওপর কেন্দ্রের চারিদিকে। তো তখন কী হবে, মনে রাখবে লেফট সব ভেতর দিকে পড়বে, লেফট কোন দিকে পড়বে, সব ভেতর দিকে পড়বে। যখন তুমি এইভাবে করো, উল্টো ঘুরলে লেফট বাড়ির দিকে পড়বে। ক্লিয়ার হচ্ছে আশা করি। এটা একটা দারুণ জিনিস, ঠিক আছে, এটা একটা দারুণ জিনিস, এটা তোমাদের অনেক ক্ষেত্রে হেল্প করে দেবে। কারণ অনেকেই ভাবে স্যার লেফট কোন দিকে পড়বে, একবার ভেবে নিই, ওই ভাবতে গিয়ে 20 সেকেন্ড নষ্ট হয়ে যায়, ভাবতে গিয়ে 5 সেকেন্ড নষ্ট হয়ে যায়। এখানে কতগুলো লেফট এঁকেছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা লেফট এঁকেছি। তো প্রত্যেকটা যদি ভাবতে গিয়ে 5 সেকেন্ডও নষ্ট করো, তার মানে 8 5 40 সেকেন্ড নষ্ট হচ্ছে, তার মানে প্রায় 1 মিনিট। কারণ 60 মিনিটে মানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 40 সেকেন্ড মানে প্রায় 1 মিনিট নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো আশা করি কী বলেছি। তো রেল এই ফান্ডাটা নাচে, এই ফান্ডায় তোমাদেরকে নাচায় যে বারবার লেফট বারবার লেফট বারবার লেফট এরকম দেবে, আর তুমি ভাবতে থাকবে লেফট মানে কোন দিকে, লেফট মানে কোন দিকে, লেফট মানে কোন দিকে। যতবার ভাববে ততবার 5 সেকেন্ড করে নষ্ট হবে। তো ওই 5 সেকেন্ড নষ্ট করাই ইচ্ছা করে, ঠিক আছে। তো এটা দারুণ ট্রিক দিলাম, ঠিক আছে। মনে হয় অনেক ইউটিউব চ্যানেল করেছো তোমরা, হয়তো পাওনি, ঠিক আছে। এগুলো কি জানো তো, এগুলো বেসিক্যালি যে প্র্যাকটিস করে সে কিছু শর্ট ট্রিক নিজে নিজে ইভলভ করে, যে আচ্ছা এইটা হলে এটা হচ্ছে, তার মানে এটা আমি মনে রাখবো, পরীক্ষার সময় গেলে আমার সুবিধা হবে। তা আমার এটা আমার ব্যক্তিগত ট্রিক ছিল, মানে আমি ভেবেছিলাম যে এইভাবে করলে এটা হয়, ইজি হয় ব্যাপারটা, সেইখান থেকে তোমাদের দিলাম, ঠিক আছে, যখন আমি নিজে প্র্যাকটিস করতাম। তো এই কোন দিকে গেছে, এদিকে গেছে, এখন সেই 2 কিমি গেছে না, এবার তারপর কী হচ্ছে, রাইটে টার্ন করছে, পয়েন্ট টু বি রোটেট। রাইটে টার্ন করলে কিন্তু দেখো যা আছে সব ভেতর দিকে আছে, সব লেফট হবে, আর রাইট তাহলে কোন দিকে হবে, রাইট তাহলে উল্টো দিকে হবে, অর্থাৎ বাইরের দিকে হবে। জাস্ট মিনিট। তো রাইট কোন দিকে হবে, রাইট তাহলে বাইরের দিকে হবে, বাইরের দিকে মানে কি, নিচের দিকে, ঠিক আছে। তো রাইট হলো, কত কিমি রাইটে যেতে বলেছে, 7 কিমি রাইটে যেতে বলেছে। আচ্ছা, দাগটা প্রায় আগের যে 7 কিমি তার সমান করবে, এই যে 7 কিমি টেনেছো না, এই 7 কিমি প্রায় সমান করবে। এটা একটা কারণ আছে, একেবারেই অ্যাকুরেট তো হবে না, কারণ তোমার কাছে স্কেল তো নেই, কিন্তু মোটামুটি সমান করার চেষ্টা করবে, এটা একটা সুবিধা হয়, ঠিক আছে। নেক্সট কী বলেছে, হি দেন টেক্স এ লেফট টার্ন, আবার লেফট টার্ন করতে বলেছে, ভেতর দিকে যাবে, ভেতর দিকে লেফট টার্ন মানে এই দিকে যাবে। হি দেন টেক্স এ লেফট টার্ন অ্যান্ড ড্রাইভস 11 কিমি, 11 কিমি গেছে, এই ধরো 11 কিমি, মানে যাই হোক না কেন হাতের থেকে বড় টানবে ডাকটা, ঠিক আছে, কারণ 11 কিমি হাতের থেকে বড় হয় 7 কিমির থেকে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সাথে সাথে লিখতে যাবে যে কোনটা কি টানছো তুমি। যেমন এটা তোমাদের ক কিমি ছিল, এটা তোমাদের 2 কিমি ছিল, এটা ক কিমি ছিল, 7 কিমি ছিল, এটা ক কিমি ছিল, 11 কিমি ছিল। আর এই টিকগুলো দিতে যাবে, নইলে কিন্তু গুলিয়ে যাবে পরে, ঠিক আছে। আমি তোমাদের বোঝাচ্ছি বলে দেইনি, বাট এগুলো দিতে যাবে। নেক্সট কী বলেছে দেখো, 11 কিমি হলো, কোথায় গেলো 11 কিমি, 11 কিমি পর্যন্ত আমরা এসেছি। হি দেন টেক্স লেফট টার্ন, তারপর সে লেফট টার্ন নিচ্ছে, লেফট টার্ন মানে কোন দিকে, আমি কি বলেছি, লেফট ভেতর দিকে পড়বে, আর লেফট ভেতর দিকে পড়া মানে তোমাকে উপর দিকে উঠতে হবে।
এবং কতটা 8 কিমি যেতে বলেছে। দেখো এই যে 7, এই যে 7, এই 7-এর থেকে 8 কিমিটাকে সামান্য বাড়িয়ে দেবে, কারণ 8 আর 7-এর মধ্যে 1 কিমির ডিফারেন্স থাকবে, ঠিক আছে। এই তো আর তুমি এরকমভাবে ডট ডট দিতে দিতে যেতে পারো, গিয়ে এইটা তুমি তার মানে এই নিচের দিকে তোমার 7 কিমি আছে আর ওপরে এই জায়গাটা তোমার 1 কিমি আছে, এটা লিখে নিলে তুমি। এইভাবে 7 + 1 মিলে 8 হলো। এতে পরবর্তীকালে ক্যালকুলেট করতে সুবিধা হবে। আমি খুব স্লো বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, বাট মাথা রাখবে এত স্লো করলে কিন্তু একটাতেই সব হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট স্লো বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো প্রত্যেকটা পয়েন্ট। এরপরে আরেকটা ডাইরেকশন টেস্ট আছে, সেটাকে আরও স্পিডে করব, ঠিক আছে। তো নেক্সট কী বলছে দেখো, ওকে 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 8 কিমি, এই যে 8 কিমি। তারপর বলছে হি দেন টেক্স এ লেফট টার্ন, লেফট টার্ন নিচ্ছে। লেফট টার্ন কোন দিকে পড়বে? এই দিকে পড়বে। লেফট টার্ন কোন দিকে পড়বে? এই দিকে। দেখো আমরা সার্কেল ওয়াইজ ঘুরছি না, সো লেফট টার্ন এদিকে পড়বে। হি দেন টেক্স এ লেফট টার্ন অ্যান্ড ড্রাইভস 2 কিমি। লেফট টার্ন করলো এবং 2 কিমি ড্রাইভ করলো। 2 কিমি মানে কি এইরকম। এবার এইখানে যতটা 2 কিমি দিয়েছে এখানেও চেষ্টা করবে ততটাই 2 কিমি দেওয়ার, ঠিক আছে, ততটাই 2 কিমি দেওয়ার। এটা হচ্ছে 2 কিমি, এদিকে গেছে। নেক্সট কী বলছে, কোথায় গেল 2 কিমি? এই যে, আচ্ছা এটা 2 টার্ন বলে ভুল লেখা ছিল, মনে রাখবে এটা বেসিক্যালি 2 কিমিই হবে। দিস ইজ 2 কিমি, ঠিক আছে, এটা ভুল লেখা ছিল, অর্থাৎ রেলি অ্যান্সার এখানে মানে এটা ভুল লিখেছিল। হি টেক্স এ ফাইনাল টার্ন, এবারও শেষ টার্ন নিচ্ছে, ঠিক আছে। হি টেক্স এ ফাইনাল টার্ন, সে একটা ফাইনাল টার্ন নিচ্ছে এবং 6 কিমি ড্রাইভ করছে, ঠিক আছে। কী করছে সে? 6 কিমি ড্রাইভ করছে। কোন দিকে ড্রাইভ করবে? 6 কিমি এই ওপর দিকে ড্রাইভ করছে, কারণ দেখো বলেছে যে 6 কিমি তো ড্রাইভ করছে। 6 কিমি কোন দিকে ড্রাইভ করছে? রাইট টার্নে ড্রাইভ করছে। রাইট কোন দিকে হবে? উপর দিকে হবে, ঠিক আছে। তো রাইট টার্নে ও ড্রাইভ করলো। দেখো এদিকে যদি কেউ তাকিয়ে থাকে, এদিকে যদি কেউ তাকিয়ে থাকে, ঠিক আছে, তার রাইট কোন দিকে হবে? ভালো করে বোঝো। এদিকে যদি কেউ তাকিয়ে থাকে তার রাইট কোন দিকে হবে? তার রাইট ওপর দিকে হবে, লেফট নিচের দিকে হবে। তোমাকে রাইট টার্ন করতে বলেছে, মানে তুমি উপর দিকে যাবে না, সেই জন্য উপর দিকে দিয়েছি, ঠিক আছে। আর এটার কত আছে? এটা তোমাদের 6 কিমি আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার কি বলেছে? এবং সেই বিন্দুটা এসে থামছে, যেটা হচ্ছে পি বিন্দু। তোমাকে হয়তো বার করতে বলেছে এ আর পি এর মধ্যে ডিস্টেন্স। ইয়েস, বলেছে তাকে পি থেকে এ বিন্দুতে যেতে হলে কত শর্ট ডিস্টেন্স কোনটা পেরোতে হবে। তো এইটাই তো শর্ট ডিস্টেন্স, এইটাই তো শর্ট ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা পেরোলেই হয়ে যাবে। তো এই ডিস্টেন্সটা কতটা? দেখো খেয়াল করো একটা জিনিস, ভালো করে বোঝো। এখানে তুমি 2 কিমি এদিকে ঘুষিয়ে দিয়েছো, আর এদিকে তুমি 2 কিমি এদিকে কমই দিয়েছো, তার মানে বেসিক্যালি এটা 11 কিমি আছে এখনও। তো 11 কিমি অ্যান্সার হবে। তো 11 কিমি কোথা থেকে পেলে? এই যে 11 কিমি, এই যে 11 কিমি। দেখো এই পয়েন্টে ভালো করে বোঝো, এই পয়েন্টে তুমি কী করেছো? এখান থেকে 2 কিমি কেটে নিয়েছো এই পয়েন্টে। দেখো এই যে এ থেকে পি, এ থেকে পি এটা কোন ডিস্টেন্স? এই 2 কিমি, এই এখানে ঢুকছে, এই যে এই 2 কিমি, এই যে ক্লিয়ার হয়েছে, এই যে 2 কিমি, এই যে এটা তো 2 কিমি বেসিক্যালি, তাই না? কারণ এর সঙ্গে দেখো সমান সমান রয়েছে, এইটা আর এই দাগটা সমান সমান, তো এটা 2 কিমি। আর এইটা কতটা এটা আমাকে বার করতে হবে, এইটা কতটা এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। এইটা কতটা এটা আমাকে বার করতে হবে। তো ক্লিয়ারলি দেখো এইটা 11 কিমি ছিল, তুমি এদিকে একটা 2 কিমি কেটে নিয়েছো, দেখো এদিকে ঘুষিয়ে দিয়েছো, মানে এখানে 2 কিমি একটা কেটে গেছে, কিন্তু এখানে একটা 2 কিমি তুমি বাড়িয়ে দিয়েছো। তার মানে ব্যাপারটা এই দুই ক্যান্সেল করে দিয়েছে, তার মানে ব্যাপারটা 11 কিমিতেই এখন দাঁড়িয়ে আছে, ব্যাপারটা 11 কিমিতেই এখন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো অ্যান্সার টোটালে অ্যান্সার কী হবে? আমাদের 11 কিমি অ্যান্সার হবে। টোটালটা কত হবে? আমাদের 11 কিমি আমাদের অ্যান্সার হবে। আশা করি বোঝাতে পারছি। ওকে, তোমাদের যদি বলতো এ থেকে যদিও 2 কিমি এদিকে আসে, তাহলে এইটা কতটা? ধরো এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, সাপোজ এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে এক্স পয়েন্ট। এই জায়গায় এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, সাপোজ ধরো এক্স পয়েন্ট। তোমার যদি বলতো যে এ এক্সের দিকে যাচ্ছে, এ এক্সের দিকে খানিকটা গেল, আবারও এ থেকে এক্সের দিকে খানিকটা গেল, তাহলে এক্স আর পি এর মধ্যে ডিস্টেন্স কত যদি বলতো? তো কী করতে? দেখো 11 থেকে 2 বাদলে বেরিয়ে যাবে কত? এটা 9 কিমি। এটাও বলতে পারতো এই 9 কিমি কোন 9 কিমি জানো? এই যে এই 9 কিমি, এ দেখো সেম ডিস্টেন্স আসবে, দেখো এই 9 কিমি, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে ছিল সেই 2 কিমি। আচ্ছা এইটুকু কত? এইটুকু কত? এই যে এখান থেকে এইটুকু কত বলতে পারবে কেউ? এখান থেকে এইটুকু কত? এখান থেকে এইটুকু তো 7 কিমি রে বাবা, এই যে ঠিক আছে। আচ্ছা এইখান থেকে এইটুকু কত? দেখো এটা 1 কিমি, এই যে 1 কিমি, দেখো সব বেরিয়ে যাবে এখান থেকে। বুঝতে পারলাম? এই যে এই দাগটা, এই দাগটা আর এই দাগটা সমান, ভালো করে বোঝো। এই যে দাগটা আর এই যে দাগটা, এই দাগটা সমান তো, ইয়েস। তো 1 কিমি কিন্তু এটা, ঠিক আছে। তো সব জিনিস এখান থেকে বেরিয়ে যাবে, একটু মাথা মগজ খোলা রেখে কাজ করতে হবে। অনেকক্ষণ হলো একটা প্রশ্ন নিয়ে, চলো পরেরটায়। ওকে, নেক্সট চলো পরের প্রশ্ন। এটাও তোমাদের ডাইরেক্ট রেখেছি, কোনো অপশান তুলিনি, কারণ এগুলো এটা সলভ করে তোমাকে বার করতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট তুমি বলতে পারবে না, সেই জন্য আমি অপশানটাকে তুলিনি। যে অপশানগুলোকে ডাইরেক্ট সলভ না করে তুমি বার করতে পারবে, সেই অপশানগুলোকে আমি তোমাদের তুলে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। এটা তোমরা একবার চেক করো, ট্রাই করো,
তারপর আমি তোমাদের সলিউশন বলে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা পজ করো, ট্রাই করো। এটা তোমাদের 6 নম্বর প্রশ্ন। আমি আবারও বলছি, তোমাদের যদি মনে হয় যে চ্যাপ্টার ওয়াইজ স্যার করান, যেমন এই পাজলগুলো স্যার একবার করান, একদিনে করান, কোডিংগুলো একদিনে করান, আমাকে বলবে, আমি সেরকমভাবে করাবো, ঠিক আছে? এটা তোমাদের চয়েসের উপরে আমি করাবো। আর একটা কথা মাথায় রাখবে, রিজনিং কিন্তু কোনো সাবজেক্ট নয়। রিজনিং হচ্ছে তোমার মাথায় কি অ্যানালাইটিক্যাল পাওয়ার আছে সেটাকে চেক করার জন্য রিজনিংকে একটা স্পেশাল টপিক হিসেবে নেওয়া হয়। এটা কিন্তু কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হলে তুমি ক্লাস 1-এ পড়তে, ক্লাস 2-এ পড়তে, ক্লাস 3-তে পড়তে। আসলে ম্যাথ, সায়েন্স সব কিছুর মধ্যেই রিজনিং আছে। রিজনিং মানে কি? কার্যকারণ সম্পর্ক। তো দেখো এখানে কি বলেছে, 7 জন ব্যক্তি আছে যারা উভয় উত্তর দিকে মুখ করে বসে আছে। তো 7 জন ব্যক্তি আছে, 1 2 3 4 5 6 7। তো 7 জন ব্যক্তি আছে, এরা উত্তর দিকে মুখ করে বসে আছে, মানে সবাই এই দিকে মুখ করে বসে আছে। উত্তর দিক মানে এই দিক, ঠিক আছে? নেক্সট কী বলেছে দেখো, এটা জাস্ট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। নেক্সট তোমাদের কি বলেছে, নেক্সট বলেছে যে ডি এর ডান দিকে কেউ বসে নেই। ভালো করে বোঝো, ডি এর ডান দিকে কেউ বসে নেই। তাহলে ডি এর ডান দিকে কেউ বসে নেই, তার অর্থ কী? তার মানে ডি নির্ঘাত এইখানে বসে আছে, এর ডান দিকে কেউ বসে নেই, তার মানে ডি নির্ঘাত ডান দিকে শেষ প্রান্তে বসে আছে। এটাই তো মানে দাঁড়াচ্ছে। নেক্সট বলছে ডি আর এসের মধ্যে মাত্র 3 জন আছে, তো 1 2 3, তো এস এখানে। তারপর বলছে এস এবং টি এর মধ্যে মাত্র 2 জন আছে, দেখো তার মানে টি এদিকে বসতে পারে, ঠিক আছে? কারণ টিতে এদিকে বসার জন্য জায়গাই নেই। যদি টি আর এসের মধ্যে 2 জন থাকে, তার মানে এই জায়গায় টি তো এখানে গিয়ে বসতে হবে, এখানে তার কোনো সিটই নেই, তো টিকে এখানেই বসতে হবে। নেক্সট বলেছে দেখো ইউ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে সি বসে আছে। যদি আমি ইউকে এখানে বসাই, তাহলে বাম দিক থেকে তৃতীয় স্থান মানে এই দিকে যাবে, সি এখানে বসবে। নেক্সট বলছে ইউ এর ঠিক ডান দিকে এ বসে আছে, ইউ এর ডান দিকে এ বসে আছে। কে বাকি আছে? বি বাকি আছে। বিকে বসাও, ব্যাস হয়ে গেল। তো বলছে বি আর টি এর মাঝখানে কতজন আছে? বি আর টি এর মাঝখানে কতজন আছে? 3 জন আছে, এই জন্য 3 অ্যান্সার করেছে। হলো, জটিল নয়, কুটিল বটে। পরেরটায় চলো। নেক্সট প্রশ্নের উত্তর দাও। নিজেরা বোঝো, বুঝে আগে উত্তর দাও। ভিডিওটা পজ করো, নিজেরা আগে বোঝো, তারপর অ্যান্সার দাও। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে স্যার আপনি লাইভে আসেন না কেন? দেখো লাইভ তোমাদের আসবো। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার একটা জিনিস আছে, দু একটা ব্যাপারে আমার খুব ইগো আছে, বাকি কোনো ব্যাপারে তেমন একটা ইগো টিগো নেই। সোজা কথা বলতে আমি খুব মানে নর্মাল সিম্পল মানুষ, ঠিক আছে? মানে সিম্পলের থেকেও সিম্পল মানুষ, আমার কোনো ইগো টিগো নেই সোজা কথা বলতে। তো ইগোটা হচ্ছে যে এইটা, যে যখন কিছু করবো তখন ভালো করে করবো, নাহলে করবোই না, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে আমি লাইভে তখনই আসবো যেদিন আমার ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলটা হবে, ঠিক আছে? যে হিউজ কস্ট, সেই জন্য এখন আমরা কিনে উঠতে পারিনি, ঠিক আছে? এখন আমরা কিনে উঠতে পারিনি, উই আর ট্রাইং। হিউজ কস্ট হয় ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্ল্যানে, মোটামুটি 2,60,70 কস্ট হয়। সো উই আর ট্রাইং, ওকে? সেই দিনই সামনে আসবো, নইলে এভাবেই হবে। চলো, ওকে চলো। দেখো এটা তোমাদের পরের প্রশ্ন, মানে 7 দাগ। অ্যান্সারটা বলে দিই, জাস্ট মিনিট। ওকে, এই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের অ্যান্সার, এটা হচ্ছে 7 দাগ। কী বলছে? বলছে যে একটা এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, ভালো করে দেখো, এগুলো কিন্তু একটা সংখ্যা। 514, 414, 422, 875, 167, ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ বলেছে, যেমন এটা একটা সংখ্যা, তার প্রথম অঙ্ক হচ্ছে 6। হ্যাঁ, ভালো করে বলে দেয়। মানে রেল কী করেছে জানো তো, সারা জীবন তো কোনো সোজা কথা বলতে কোনো এক্সপ্লেনেশান দেবে না, নিজের কাজে তো একটা এক্সপ্লেনেশান দেয় না। কেন শিফটগুলোতে ক্যান্সেল হচ্ছে, কেন হচ্ছে এই যে এত ভুল, দেখো এই শিফটেও ভুল আছে। আমার এক্সামিনেশান হলে গিয়ে আমি একটা কোশ্চেন মেলাতে না পারলে আমার কিতনা টেনশন হয়, সেটা কি রেলরা বোঝে? না, বোঝে না। আমার এটা অদ্ভুত লাগে। এটা নিয়ে অ্যাটলিস্ট প্রোটেস্ট হওয়া দরকার, আর এটা নিয়ে না একটু ভালো রকমের প্রোটেস্ট হওয়া দরকার। আমার কোশ্চেন ভুলটা যাবে কেন? এটার একটা কারণ হচ্ছে, দেখো তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, যখন কয়েক কোটি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তখন একটা ভুলের প্রেশার তো সেই স্টুডেন্ট নিচ্ছে, তাই না? সেই ক্যান্ডিডেট নিচ্ছে। সে যখন দেখছে যে আমি কোশ্চেন করার পরে আমার অ্যান্সারগুলো একটা তো অপশানে মিলছে না, তখন সে 2 মিনিট বসে ভাববে, 2 মিনিট না, অন্তত 20 থেকে 25 সেকেন্ড বসে ভাববে যে কেন হলো না, আমি তো এতক্ষণ ধরে ট্রাই করলাম। তাহলে ভাবো, তুমি একটা কোশ্চেনকে সলভ করছো, তার জন্য তুমি 20 সেকেন্ড লাগাচ্ছ, সেই কোশ্চেনটার অ্যান্সারটা যখন অপশানে তুমি পাচ্ছ না, অথচ তুমি ঠিক করেছো, তখন তোমার আরও 20 সেকেন্ড নষ্ট হচ্ছে সেটা নিয়ে ভাবনাতে। তার ফলে কী হচ্ছে, সেইটার এফেক্ট পরবর্তী একটা কোশ্চেনে গিয়ে পড়ছে। আর তখন সেখানে যদি তোমার মিলোতে সামান্য মিস্টেক হয়, তখন তুমি হয়তো ভাববে ও আগেরটাও ভুল হলো, এটাও ভুল হলো, তোমার কনফিডেন্সটা কতটা ডাউন হয়ে যাবে, বুঝতে পারছো? ভালো করে ভাবো, একটা কোশ্চেনের অ্যান্সার ভুলের জন্য তোমার কনফিডেন্স কতটা ডাউন হয় সেটা বুঝতে হবে। কিন্তু এটা নিয়ে বলার কেউ নেই, সোজা কথা বলতে। আর রিয়েলি এটা ম্যাটার। রেল হয়তো এটা বলে চলে যাবে যে এত কোশ্চেন হয়, তার মধ্যে একটা দুটো ভুল হতে পারে। এটা একটা দুটো ভুলের ব্যাপার নয়, বেসিক্যালি প্রচুর শিফটে প্রচুর ভুল গেছে, আর একটা ভুল যাওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? চলো
কারণ এটা হিউম্যান এরার হচ্ছে না, তো তুমি তো সিস্টেম দিয়ে ব্যাপারটাকে করছো না। এরপর তো এআই দিয়ে হবে, দেখবে এআই দিয়ে যখন হবে তখন হয়তো আরও ভুল বেরোবে। তো বলছে যে প্রথম প্রশ্ন সংখ্যা হচ্ছে অঙ্ক এই অঙ্ক এসব এক্সপ্লেনেশন ইচ্ছা করে দিয়েছে, যারা নতুন করবে তারা পড়তে পড়তে সময় লাগিয়ে দেবে। আমরা তো জানি, আমরা সব পড়বো টরবো না। বলে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বিতীয় অঙ্ক, বলো এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? দেখো 8 4 4 5, আর এটা হচ্ছে 1 দিয়ে স্টার্ট, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা। ব্যাস মিটে গেল তো। 1 6 7 এটা ক্ষুদ্রতম সংখ্যা এইটা। তার দ্বিতীয় অঙ্ক 6, এর থেকে আমরা কী নিলাম? 6 নিলাম। ওকে, নেক্সট বলছি আমি বৃহত্তম সংখ্যা কোনটা? যেটা 8 দিয়ে স্টার্ট হচ্ছে, সরি বৃহত্তম সংখ্যার দ্বিতীয় অঙ্ক। একটা বৃহত্তম সংখ্যার দ্বিতীয় অঙ্ক কোনটা? এইটা। তার দ্বিতীয় অঙ্ক কোনটা? 7 নিলাম। এবং বলেছে যদি এদের মধ্যে বিয়োগ করা হয়, দেখো 7 থেকে 6 বিয়োগ করতে বলেনি কিন্তু, ওই জন্য এক অপশানে রেখে দিয়েছে। তোমাকে বলেছে 6 থেকে 7 বিয়োগ করতে, কত হবে? -1, এটাই কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো দেখো পরের প্রশ্ন কি বলছে তোমাদের। এটা তোমাদের 8 দাগ। বলেছে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে এইটা নির্দিষ্ট এইটাতে লেখা যায়, এটাকে নির্দিষ্ট এইটাতে লেখা যায়, তাহলে এইটাকে কিসের স্বরূপে লেখা যাবে? ক্লিয়ার হয়েছে? পজ করো, অ্যান্সার দাও, আমি অ্যান্সার বলে দিচ্ছি। চলো, দিস ইজ ইউর অ্যান্সার। এটা 8 দাগ। বলেছে যে VBCD, পয়েন্ট টু বি নোটেড, এগুলো প্লিজ প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু লেটেস্ট প্যাটার্ন, ঠিক আছে? তো VBCD এটাকে লেখা যাচ্ছে আমার MTTV, এইভাবে লেখা যাচ্ছে, ঠিক আছে? তো দেখো ভি এর কোড হচ্ছে 22, এম এর কোড হচ্ছে 13, বি এর কোড হচ্ছে 2, এটা হচ্ছে তোমাদের 20, এটা হচ্ছে তোমাদের সি এর কোড হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে তোমাদের 20, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 22, এই আমাদের বলা আছে, ঠিক আছে? আর কি বলা আছে? আর বলা আছে LVSX, ওকে? সে যদি CNJP বলে লেখা যায়, এল হচ্ছে 12, 22, 19, 24, 3, 14, আচ্ছা নিচে লিখি একটু, জাস্ট এ মিনিট। হ্যাঁ, তো নিচে লিখি, এটা হচ্ছে 3, 14, জে হচ্ছে 10, পি হচ্ছে তোমাদের 16, এ হচ্ছে তোমাদের বলেছে, ঠিক আছে? তো বলছে এটাকে যদি এইভাবে লেখা যায়, ওটাকে যদি ওইভাবে লেখা যায়, ওটাকে কীভাবে লেখা যাবে এটাই তোমাদের বার করতে বেসিক্যালি বলেছে। চলো নিজেরা পজ করো, অ্যান্সার দাও, ট্রাই করো আর একবার, ঠিক আছে? একবার ট্রাই করো। দেখো এই প্রশ্নটায় অনেকেরই সমস্যা হয়েছে, ইভেন যে পিডিএফ পাঠিয়েছে সেই প্রশ্নটাকে অ্যান্সার করেনি, আমি দেখলাম, ঠিক আছে? তো সমস্যাটা কী হয়েছে বলে দিই, তোমরা মাথা রাখবে রেল একটা উদ্ভট লজিক বার করে, তবে এটা উদ্ভট লজিকের উপর নেয়নি, ঠিক আছে? এটা নর্মাল লজিকের উপরই দিয়েছে। দেখো ভি থেকে এম, এটার গ্যাপ কত? ফার্স্ট গ্যাপগুলোকে চিহ্নিত করো। ভি থেকে এম কতর গ্যাপ এটা? আমি নিচে গ্যাপগুলো লিখছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 22 আর 23, 13 মানে 9-এর গ্যাপ, ঠিক আছে? এই দুটোকে ছেড়ে দাও। ডি থেকে 22 কতর গ্যাপ? সি থেকে টি কতর গ্যাপ? বি থেকে টি কতর গ্যাপ? দেখো এই ক্ষেত্রে গ্যাপগুলো তুমি বার করতে পারছো না, ঠিক আছে? আচ্ছা এটাকে ছাড়ো, এবার এইখানে এসো, এখানে বলো এটা কতর গ্যাপ আছে? দেখতে পাচ্ছ 9-এর গ্যাপ আছে। এখানে কতর গ্যাপ আছে? দেখতে পাচ্ছ 8-এর গ্যাপ আছে। এখানে কতর গ্যাপ আছে? এস আর জে কতর গ্যাপ আছে? তুমি বলবে স্যার এ তো 1-এর গ্যাপ আছে, অ্যাকচুয়ালি তা নয়, আমি বলে দিচ্ছি কেন। এটার কতর গ্যাপ আছে? দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের 8-এর গ্যাপ আছে। এবার ঠিক যে কারণে এখানে গ্যাপ তৈরি হয়েছে, সেম কারণে এখানেও গ্যাপ তৈরি হয়েছে এস আর জে এর মধ্যে, ঠিক আছে? কীভাবে তৈরি হচ্ছে দেখো, ভালো করে বুঝবে কীভাবে তৈরি হচ্ছে। এই গ্যাপটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি যখন এইটা বলি, এই বি আর টিটা একটা বুঝিয়ে দিই, বেটার বুঝতে পারবে। টি এর ভ্যালু কত আমাদের? টি এর ভ্যালু হচ্ছে আমাদের 20, এক্স আছে আমাদের 26-এ। তারপর যদি আমি এ আর বিকে যোগ করি, তাহলে তুমি দেখবে এই অনুযায়ী যদি লিখি, তাহলে এটা 27 হচ্ছে, এটা 28 হচ্ছে। তাহলে টি থেকে বি এর গ্যাপ এইভাবে কত হচ্ছে? 8-এর গ্যাপ হচ্ছে। এই কারণে এখানে গ্যাপ হবে তোমাদের 8। এই লজিক খাটানো হয়েছে এখানে, বুঝতে পারছি আমি? সিমিলারলি দেখো সি আর টি এরটা করি। দেখো টি তো 20, বি তো আমাদের 28, সিকে যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, তাহলে এটা এই অনুযায়ী 29 হচ্ছে। তাহলে টি থেকে সি এর গ্যাপ কত হচ্ছে আমাদের? 9। তাহলে বেসিক্যালি গ্যাপটা কত? 9-এর গ্যাপ হয়েছে। সিমিলারলি এটা করা হয়েছে। তুমি যদি ভি থেকে ধরো, দেখো টিটাকে তো ধরার দরকার নেই, ইউ ভি, তার মানে 21, 22, ঠিক আছে? ডব্লু 23। এবার তুমি যদি ডি পর্যন্ত যাও, এস ডি কত হচ্ছে? 30। তার মানে 21 থেকে, জাস্ট এ মিনিট, কোথা থেকে? ভি থেকে, হ্যাঁ ভি থেকে, এই যে ভি থেকে 30 অবধি কতর গ্যাপ? ভি থেকে, এই যে ভি থেকে 30 অবধি কতর গ্যাপ? 8-এর গ্যাপ। তার মানে বেসিক্যালি এটা 8-এর গ্যাপ, মানে 9, 8, 9, 8 এইভাবে এসছে। তার মানে এটাও 9, 8, 9, 8 ফরম্যাটেই আছে। কীভাবে এটা 9, 8, 9, 8 ফরম্যাটে আছে
চলো এরকম একটা লিখে দেখাই, বাট এখানে তো লেখার জায়গা নাই। ওকে, আমি আগে লেখাটা একটু ছোটো করে দিয়েছি। এখানে তোমাদের এস থেকে যে পর্যন্ত লেখা হয়েছে, ঠিক আছে। এস কত আমাদের? এস হচ্ছে আমাদের হচ্ছে 19, ঠিক আছে। আমি বেশি লিখছি না, জেড লিখছি এখানে ডাইরেক্ট। জেড কত আমাদের? 26, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমি লিখতে থাকি তারপর আমাদের কে আসবে? আমাদের আসবে হচ্ছে জে। জের অ্যাকচুয়াল কোড কত আমরা জানি? 10। দেখো এখানে আমি যদি এই জাস্ট এ মিনিট, UVWX YZ তো বাদ দিয়ে গেছি আমি এখানে, ঠিক আছে। YZ বাদ দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে আমি লিখতে চাইছিলাম এটা জেড আকারে লিখতে চাইছিলাম, ঠিক আছে। এটা জেড, এভাবে ধরে নিও তোমরা। জাস্ট এ মিনিট, আই এম সরি ফর দ্যাট। এটা অ্যাকচুয়ালি তোমাদের মেন্টাল ক্যালকুলেশন করছি তো, লিখেছি আমি, মানে ক্যালকুলেট করা ঠিক হয়েছে, লেখাটা ভুল হয়েছে। এর মাঝখানে YZ আছে, ঠিক আছে, মানে XY আছে। এই পয়েন্টে দুটো আরও আছে, XY আমি লিখিনি, স্কিপ করে গেছি। এখানে এক্স না লিখে জেড লেখা উচিত ছিল আমার, ঠিক আছে। এক্স না লিখে জেড লেখা উচিত ছিল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার যদি আই এম সরি ফর দ্যাট, এটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? যদি না বুঝতে পারো চলো আরেকবার করে দিই তোমাদের, কারণ তোমরা বললো স্যার আমি কনফিউজ হয়ে গেছি, আমরা বুঝতে পারিনি। চলো ঠিক আছে, আরেকবার করি। এখানটা দেখো একবার, যারা বুঝতে পেরেছো রাগ করার কিছু নেই, ভিডিওটা পজ করে তোমরা পরেরটা চলে যাও, এটা নাহলে অনেকে ভুল ধরে ফেলবে। দেখো এইটা বুঝিয়ে দিচ্ছি, বি আর টিটা। দেখো টি আমাদের কত? টি আমাদের হচ্ছে 20, ঠিক আছে। টি আমাদের 20, আমরা যদি জেড লিখি, এখানে জেড লেখা হচ্ছিল না করে আমি এক্স লিখে দিয়েছিলাম। কত হচ্ছে আমাদের? 26। তারপর আমি যদি যাই এ বি আমাদের আছে, টি এর সঙ্গে বি আছে, এটা কত হবে? এটা 27, এটা কত হবে? 28। তাহলে টি থেকে বি এর গ্যাপ কতর গ্যাপ পাচ্ছ? 8-এর গ্যাপ পাচ্ছ। আমি সেটাই এখানে লিখেছি, 8-এর গ্যাপ। অর্থাৎ উল্টো থেকে সোজা যেতে বলছে এখানে, বোঝা গেল? সিমিলারলি তুমি যদি এখানে টি এর সঙ্গে সি এর গ্যাপ ধরো, এ দেখো টি আর সি এর মধ্যে গ্যাপ, তাহলে এটা কত হয়ে যাবে? এটা 29, ঠিক আছে। তো টি এর সাথে সি এর যে গ্যাপ হবে, কতর গ্যাপ হবে? এটা 9-এর গ্যাপ হবে। এই দেখো 9-এর গ্যাপ লিখেছি আমি, দেখো 9-এর গ্যাপ লিখেছি, ঠিক আছে। সিমিলারলি ভি থেকে ডি এর যদি গ্যাপ ধরো, এখানে কোথাও তুমি ভি পাবে, কিছু দূর গিয়ে ভি পাবে। ভি থেকে ডি এর যদি গ্যাপ ধরো, তুমি দেখতে পাবে ভি থেকে ডি এর গ্যাপ কত আসছে? আবার 8-এর গ্যাপ আসছে, ঠিক আছে। এভাবে করে দেখবে 8-এর গ্যাপ আসবে। আমি এটাই বলতে চেয়েছিলাম। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝাতে পারছি। ওকে, আসলে মেন্টাল ক্যালকুলেশন করছি তো বেশি। দেখো এইটা রিজনিংয়ের ক্ষেত্রে না, যাদের অভ্যাস থাকে তারা অত লেখে না, ঠিক আছে। তো আমি এমন একটা টাইপে, এমন একটা সময়, এমন একটা মানে মানে লেভেলে প্র্যাকটিস করেছিলাম যে না লিখেও সমাধান করতে পারি, সোজা কথা বলতে। এটা প্র্যাকটিসের জন্য হয়, বেসিক্যালি আর কিছু না। এখানে এটা দেখো, আবার ভুল হয়, তোমরা দেখবে আমি অনেক সমাধান করেছি যেখানে কিছু সিলি মিস্টেক্স হয়েছে, এই ভিডিওতেই আছে। তোমরা সেটা ধরে দিয়েছো, আই এম প্রাউড অফ দ্যাট, যে আমার স্টুডেন্টরা আমার ভুল ধরছে। এটা গুড জিনিস, এটা গুড। তাতে কী হয়? টিচারের কনফিডেন্স বেড়ে যায়, না ঠিক আছে ওকে। এই জন্য আমি না অনেক সময় বেখালিপানা দিয়ে করেও দিই, আমি জানি আমার স্টুডেন্টরা বুঝতে পারবে, ঠিক আছে, ওটুকু ভুল তারা ধরতে পারবে। তো দেখো এখানে কী বলতে চাইছি, দেখো যে এখানে আমাদের এস থেকে আমাদের জেতে যেতে হবে। এটা দেখো ভালো করে, এস আর জে এইটার মধ্যে গ্যাপ কত, আর এখান থেকে এইটার মধ্যে গ্যাপ কত। দেখো জে হচ্ছে 10, তার মানে এখানে 1 থেকে 10 অবধি আছে, মানে 26-এর সঙ্গে 10 যোগ করলে এটা কতই পরিণত হবে? এটা 36-এ পরিণত হবে। ইয়েস, 26-এর সঙ্গে এটা কিসে পরিণত হবে? 36-এ পরিণত হবে, ঠিক আছে। বলো বুঝলে কি বুঝলে না? বলো বুঝলে কি বুঝলে না? ঠিক আছে, এটা 36-এ পরিণত হবে 26-এর সঙ্গে। আচ্ছা জাস্ট আ মিনিট, হোয়াট আই হ্যাভ রিটেন? ও নো, এখানে তো কিছু করার দরকার নেই, যেহেতু আমাদের 10ই হবে, ঠিক আছে। যেহেতু আমাদের 10ই আছে, তো ডাইরেক্ট এখানে 9 চলে আসবে। আমি তাই জন্য বলি এখানে ক্যালকুলেশন করলে তো হচ্ছে না। ওকে, সরি ফর দ্যাট, আমি এখানে লিখেছিলাম ভুল, ঠিক আছে। এস আর জে এর মধ্যে গ্যাপ তো নর্মালি 9 আসবে, কারণ এস তো 19, যেহেতু আমাদের 10, সো ডাইরেক্ট এখানে কী আসবে? 9 চলে আসবে, ঠিক আছে। সরি ফর দ্যাট। তো যাই হোক, এখানে আমাদের অ্যান্সার কী আসবে? এবার আমাদের এইটা করতে বলেছে, কে এক্স আর জেড। চলো করা যাক কে এক্স আর জেড। বলেছে তোমাদের কে এক্স আর জেড, তো বি পি আই আর, এইটা আমাদের অ্যান্সার দিয়েছে এখানে। বিপিআই এর আমাদের অ্যান্সার দিয়েছে। তো বিপিআই এর কেন অ্যান্সার হবে? দেখো আমাদের এখানে 9 গ্যাপ থাকবে প্রথমে, ঠিক আছে। তো কে এর মান কত? কে এর মান আমরা দেখতে পাচ্ছি, আমাদের কে এর যে মান হয় সেটা হচ্ছে 11। আর এখানে যদি 2 দিই, দেখো এখানে গ্যাপ কত হচ্ছে? 9-এর গ্যাপ হচ্ছে, কারেক্ট। এটা তোমাদের এক্স, এক্স কত আমাদের? 24, এটা আমাদের কত? 16। গ্যাপ কত আমাদের এখানে? দেখতে পাচ্ছি 8-এর গ্যাপ হচ্ছে, এই যে 9 আর 8। তারপর দেখো এখানে, দেখো এটা হচ্ছে আমাদের 18, এটা আমাদের কত হচ্ছে? 9। 18 আর 9-এর মধ্যে গ্যাপ কত? 9। এ দেখো 9-এর গ্যাপ, ঠিক আছে। তো গ্যাপ কত আমাদের? 9-এর গ্যাপ। সিমিলারলি জেড হচ্ছে আমাদের 26, এটা হচ্ছে আমাদের 18, এখানে গ্যাপ কত আমাদের? 8-এর গ্যাপ। তো 9-8 গ্যাপ তৈরি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে, তার মানে বিপি আইআর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। মেন ফ্যাক্টর হচ্ছে এটাকে ক্র্যাক করা, এটাকে বোঝা, এর পেছনে লজিকটা কী আছে সেটাকে বুঝতে পারা। এটা একটু জটিল ছিল। পরেরটা চলো নেক্সট পরেরটা। এটা র্যাঙ্কিংয়ের প্রশ্ন, সিটিং অ্যান্ড র্যাঙ্কিংয়ের প্রশ্ন, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট না, সিটিং অ্যান্ড র্যাঙ্কিং।
ডেভিড তার ক্লাসের প্রথম দিক থেকে 19তম এবং শেষের দিক থেকে 25তম স্থান অধিকার করে, তাহলে তার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে? কী করব, দুটোকে যোগ করে -1 করে দিলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এতটাই সোজা এটা। চলো অ্যান্সার দেখে নাও। এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা 9 নম্বর। দেখো হয়েছে এটা, সেটা হচ্ছে ডেভিড ক্লাসের প্রথম থেকে, তো ক্লাসের প্রথম, এ হচ্ছে ফার্স্ট, প্রথম থেকে ডেভিড হচ্ছে 19তম স্থানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ডেভিড। আর ডেভিড ক্লাসের শেষ থেকে, এটা হচ্ছে প্রথম থেকে 19, আর শেষ থেকে ডেভিড কত দাঁড়িয়ে আছে? 25তমতে দাঁড়িয়ে আছে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে একই ব্যক্তির র্যাঙ্কিং দুবার নেওয়া হচ্ছে, তার মানে ওপর থেকে ও 19তম ছাত্র, মানে ওপর থেকে 19তম ছাত্র মানে কি এখানে 18 জন আছে, আর নিচ থেকেও 25তম ছাত্র, তার মানে এখানে 24 জন আছে, তাই না? নিচ থেকেও 25তম ছাত্র মানে এখানে 24 জন আছে, ওপরে আছে 18 জন, ডেভিডের ঠিক ওপরে আছে 18 জন, আর ডেভিডের ঠিক নিচে আছে 24 জন, 18 + 24, আর ডেভিড একজন, তাহলে টোটাল অ্যান্সার কত হবে? 43। ক্লিয়ার হচ্ছে? এভাবে ভাবতে পারো। বা দেখো তুমি দেখতে পাচ্ছ ডেভিডকেই দুবার নেওয়া হচ্ছে, তাহলে 19 + 25 কত হয় আমাদের? 19 + 25 যা হয় তার থেকে 1 বিয়োগ করে দাও, কারণ ডেভিডকেই ওপর থেকে একবার নেওয়া হচ্ছে, একবার নিচে থেকে নেওয়া হচ্ছে, মানে ডেভিড দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, তো 1 মাইনাস করে দাও, এখান থেকে তুমি পাবে 43। যে কোনো একটা লজিক কাজ লাগালে বেরিয়ে যাবে। পরেরটায় চলো। আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার আমি ঢাকিনি, কারণ এই প্রশ্নটা তোমাকে সলভ করে করতে হবে। এটা হচ্ছে বক্স পাজল বলে এটাকে। রেলের একটা বাজে জিনিস হচ্ছে এত বড় একটা পাজল দেয় অথচ কোশ্চেন দেয় একটা, মিনিমাম এর পেছনে 2টো কোশ্চেন দেওয়া উচিত রেলের, কারণ সমাধান করতে সময় লাগে, এটা খুব বাজে জিনিস করে। তো বলছে যে এটা তোমাদের 10 নম্বর প্রশ্ন, বলছে যে 7টা বাক্স আছে এই এবং একটাকে একটার উপর রাখা হয়েছে, কিন্তু এই নির্দিষ্ট ক্রমে রাখা হয়নি। তো জি এর ওপর মাত্র 3টে বাক্স রাখা হয়েছে। ঠিক আছে, জি এর ওপর রাখা হয়েছে মাত্র 3টে বাক্স, তো জি এর ওপর রাখা হয়েছে মাত্র 3টে বাক্স। নেক্সট কী বলেছে? জি এবং জের মধ্যে একটা বাক্সকে রাখা হয়েছে, তো জি এবং জের মধ্যে একটা বাক্সকে রাখা হয়েছে। এখন জি ওপরে থাকতে পারে, জে নিচে থাকতে পারে, বা জে ওপরে থাকতে পারে, জি নিচে থাকতে পারে, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, এটাকে যদি অ্যারেঞ্জ করো, এটাকে লিখলে এরভাবে লেখা উচিত, জে একটা জি, বা এরকম হতে পারে জি একটা জে, এভাবে হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা পসিবিলিটি আছে। নেক্সট কী বলছে? নেক্সট বলছে যে জে এবং কে এর মাঝখানে 3টে বাক্সকে রাখা হয়েছে, তো জে এবং কে এর মাঝখানে 3টেকে রাখা হয়েছে, এটাও হতে পারে, বা কে ওপরে জে নিচে, এটাও হতে পারে, এই দুটো অ্যারেঞ্জমেন্ট হতে পারে। নেক্সট কী বলছে? নেক্সট বলছে যে কে রাখা হয়েছে জি এর ওপরে কোনো একটা স্থানে। আচ্ছা, তার মানে কে রাখা হয়েছে, আচ্ছা কে রাখা হয়েছে জি এর ওপরে কোনো একটা স্থানে, জে কে নিয়ে তো কিছু বলেনি, তো কে রাখা হয়েছে জি এর ওপরে কোনো একটা স্থানে, এইভাবে লিখে দিলাম আমরা। ঠিক আছে, কই গেল? কে রাখা হয়েছে জি এর কোনো একটা স্থানে। নেক্সট বলছে কে রাখা হয়েছে কে ঠিক নিচে। আচ্ছা, এটা একটা ডেফিনিট তোমাদের তো কিন্তু কে ঠিক নিচে থাকবে, এটা ফিক্সড পয়েন্ট, এটা ফিক্সড পয়েন্ট, মানে ডেফিনেটলি কিন্তু কে এর নিচেই থাকবে। নেক্সট বলছে কে রাখা হয়েছে ডি এর ওপরে কোনো একটা স্থানে। ঠিক আছে, তো কে রাখা হয়েছে ডি এর ওপরে কোনো একটা স্থানে, কিন্তু ঠিক ওপরে কিনা সেটা বলা নেই, ঠিক ওপরেও হতে পারে, আবার হয়তো 2 ঘর ওপরে গিয়ে রাখা হয়েছে, এমনটাও হতে পারে। নেক্সট বলছে জের ওপরে বা নিচে আইকে রাখা হয়নি, এই পয়েন্টটাকে জাস্ট মনে রাখো, লাস্টের পয়েন্টগুলোকে অত মানে নজর দেবে না। দেখো আমি যদি জিকে এখানে বসাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি জি এর ওপরে 3টে ঘর ফাঁকা থাকা উচিত, 1 2 3টে, যেটা এখানে বলেছে না, এই জায়গায় বলেছে। ঠিক আছে, নেক্সট কী বলছে? নেক্সট বলছে যে আচ্ছা এরকম দাগ না টেনে না, এই দাগ টানলে ঘিজিমিজি হয়ে যায়, তোমরা এখানে 3টে পয়েন্ট দিয়ে রাখবে, তাতে বুঝতে পারবে জি এর ওপরে 3জন আছে। আর পয়েন্টটাকে এই ঠিক জি এর ওপরে দেবে না, একটু পাশে দেবে, তাতে তুমি লিখতে সুবিধা হবে তোমার। ঠিক আছে, যাদের নাম লিখবে তাদের লিখতে, সেই নামগুলো লিখতে তোমার সুবিধা হবে। এগুলো হচ্ছে ছোটো ছোটো ট্রিক, তুমি ইউজ করতে করতে বুঝতে পারবে, প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে যে দাগ দিলে তোমার অসুবিধা হচ্ছে, বারবার দাগটাকে মুছতে হবে, হয়তো হলো না, তোমায় কাটতে হচ্ছে, তখন একটু ব্রড প্রেস থাকলে তোমার সুবিধা হয়। নেক্সট কী বলছে? তাহলে এইটা আমরা বসিয়ে ফেলেছি। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে নেক্সট কী বলছে, আচ্ছা নেক্সট এইখানে আছে। নেক্সট তোমাদের বলছে, আচ্ছা একটা জিনিস ভালো করে ভাবো, 1 2 3 4 তার মধ্যে জি বসে গেছে, তাহলে যদি জিকে আমি এখানে বসাই, যদি আমি ধরে নিচ্ছি বসাই, তাহলে 1 2 3 নিচে আছে, কারণ টোটাল 7টা, তো 1 2 3 4 5 6 7, এই অ্যারেঞ্জমেন্ট নাও হতে পারে, আমি জাস্ট করে দেখছি। ঠিক আছে, করে দেখছি, জিকে আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি। ঠিক আছে, একদম মাঝখানে বসিয়ে দিয়েছি, সোজা কথা বলতে। চলো মাঝখানে বসিয়ে দেখি হয় কি না, হতেও পারে। তো এইটা আমাদের হয়ে গেছে,
এইটা আমাদের হয়ে গেছে। নেক্সট কি বলছে, নেক্সট তোমাদের বলছে যে জে আর কে এর মধ্যে তিনজন আছে, ঠিক আছে, জে আর কে এর মধ্যে কজন আছে, তিনজন আছে। ওকে, তা আমি যদি জে কে এখানে বসাই 1 2 3, তাহলে কে বসবে এখানে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে একটা কথা বলেছিল, কি বলেছিল, ই ঠিক কে এর নিচে আছে, এই জায়গাতে জি বসায়, তোমার জে এখানে বসবে না। তো আমরা কাজ করতে পারি, জে কে যদি এইখানে বসাই 1 2 3, তাহলে কে বসবে এখানে, আর কে যদি এখানে বসে ইকে আমরা এখানে বসাতে পারি। এখনও পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি, এটাও হয়ে গেছে আমাদের। নেক্সট বলছে আই এবং জি এর মাঝখানে, সরি আই এবং, না এটা জে, আমি আসলে ওই যে মায়োপিয়া আছে আমার চোখে, ওই জন্য প্রবলেম হচ্ছে, এটাকে জেটাকে আই দেখেছি, সরি। জে এবং জি এর মাঝখানে একজন আছে, দেখো জে এবং জি এর মাঝখানে রিয়েলি একজন তৈরি হয়ে গেছে, দেখো এখানে, ঠিক আছে, একজন কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এটাও কেটে দাও। নেক্সট কী বলছে, নেক্সট বলছে দেখো যে এফের ঠিক নিচে ডি আছে না, কি বলেছিল, ও হ্যাঁ, ডি এর ওপরে কোনো একটা স্থানে এফ আছে, তাহলে দেখো আমরা ডিকে এই পয়েন্টে বসাতে পারি, তাহলে এফ এইখানে বসবে, ঠিক আছে। আর আমরা যদি ডিকে একদম নিচে বসাই, তাহলে এফ এই পয়েন্টেও বসতে পারে, কোন পয়েন্টে, এই পয়েন্টেও বসতে পারে, আবার এফ এখানে গিয়েও বসতে পারে। তো তিনটে এখানে তৈরি হচ্ছে, আমরা এই দুটো নিয়ে চলি, কোনোটা না হলে থার্ডটায় যাব। আমি আবারও বলছি, তিনটে পসিবিলিটি তৈরি হচ্ছে, যদি আমরা এফ ডিকে এইখানে বসাই, কোথায়, থার্ড স্থানে বসাই, তাহলে এফ ওপরে কোনো একটা স্থান মানে এই পয়েন্টটি ফাঁকা আছে, এখানেই বসবে। নেক্সট যদি আমরা ডিকে এইখানে বসাই, তাহলে ওপরে একটা কোনো স্থান মানে এই জায়গায় বসতে পারে এফ, এখানেও বসতে পারে এফ, তা আমরা এই থার্ড পজিশনে এফকে রেখে দিয়েছি, নাও হতে পারে, করে দেখি। এটা হয়ে গেছে আমাদের অনুযায়ী। নেক্সট বলছে জি কিন্তু, মানে কে কিন্তু জি এর ওপরে কোথাও আছে, তাহলে কে তো জি এর ওপরে কোথাও আছে, তাই তো বলা আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে একটা পয়েন্ট বলা আছে দেখো, সেটা হচ্ছে যেটা আমরা বলিনি, জের ঠিক ওপরে বা নিচে আই নেই, ঠিক আছে, যে এইখানে জের ঠিক ওপরে বা নিচে আই নেই, তার মানে ভালো করে ভাবো একটা জিনিস, ভালো করে ভাবো একটা জিনিস, যে আমরা যদি এইটাকে নেই, আমি তোমাদের মুছে দিচ্ছি এইটা, আমরা যদি এইটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে, আমরা যদি এইখানে ডিকে বসাই, ভালো করে বুঝো, আমাদের এইখানে মানে এই পয়েন্টে যদি আমরা ডিকে বসাই, তাহলে এফ এখানে বসবে, তাহলে আই এখানে বসতে বাধ্য। কিন্তু লাস্ট পয়েন্টে বলা আছে জের ঠিক নিচে, ওপরটা বাদ দাও, ঠিক নিচে আই নেই, তার মানে জের ঠিক নিচে তো আই হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের ইনকারেক্ট হয়ে যাচ্ছে, এই অপশানটা আমাদের কী হচ্ছে, ইনকারেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা যদি ডিকে এখানে বসাই আর এফকে যদি এখানে বসাই, তাহলে আই আমাদের এখানে বসবে, এখানে তো আবার এইটাই ভুল হয়ে যাচ্ছে, কারণ এখানে বলেছে জের ঠিক উপরে আই নেই, দেখো জের ঠিক উপরে তো আই চলে আসছে, হুইচ ইজ রং। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিকই বসিয়েছিলাম, এই জায়গায় এফ হবে আর আই হইবে এই জায়গায়। এবার এই পাজলটা করতে গিয়ে কতটা সময় লাগলো ভাবো, ঠিক আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এর থেকে কমে পাজলকে করা যায়, আমিও করতে পারি, প্রবলেম হচ্ছে এটা, সেটা হচ্ছে যে তোমাদের বোঝাতে পারবো না, কারণ তখন আমি তো কথা বলবো না, সাট করে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো আমি বারবার বলবো, এরকম পাজল যখন দেখবে তখন ছাড়বে না, ডেফিনেটলি ছাড়বে না, কারণ এগুলো কিন্তু ছেড়ে আসার মতো প্রশ্ন নয়, এগুলো ক্র্যাক করা যায়, একটু টাইম কনজিউমিং, টাইম ইজ মানি, টাইম ইজ হানি, টাইম ইজ মার্কস। সো আমি কী করবো, ছোটো ছোটো যে প্রশ্নগুলো আছে যেগুলো থেকে টাইম বাঁচাতে পারি, ওরকম ছোটো ছোটো প্রশ্ন প্রত্যেকটা থেকে 20 সেকেন্ড করে বাঁচিয়ে নেবো। যদি এরকম প্রশ্ন 10টা থাকে, তাহলে আমি 200 সেকেন্ড বাঁচাচ্ছি। 200 সেকেন্ড মানে বোঝো 3 মিনিট প্রায়, ঠিক আছে। 200 সেকেন্ড মানে 3 মিনিটের বেশি, প্রায় নয়, 3 মিনিটের বেশি ইনফ্যাক্ট, কারণ 60 × 3 করলে 180 সেকেন্ড হয়। তো 200 সেকেন্ড মানে বোঝো, তাহলে 3 মিনিট বাঁচিয়ে ফেলছে, 3 মিনিটে তো এটাকে সলভ করাই যায়। অতএব ছোটো ছোটো প্রশ্ন থেকে তোমাকে টাইম বাঁচাতে বাঁচাতে আসতে হবে, এটা বলতে চাইছি। এখানে অ্যান্সার কী হচ্ছে দেখো, এখানে বলেছে যে সব থেকে নিচে কোন বাক্সকে বসানো হয়েছে, তো ডি অ্যান্সার, এখানেও ডি অ্যান্সার করেছে। পরেরটা চলো, এই প্রশ্নটা অ্যান্সার দাও নিজেরা, অপশান তোলা আছে, ট্রাই করো, পজ করো, অ্যান্সার দাও, ঠিক আছে। আমি অ্যান্সার বলে দিচ্ছি তোমাদের, দেখো দিস ইজ দ্য অ্যান্সার। কী বলছে, সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম থেকে ডান দিকে যদি ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তাহলে মূল সংখ্যার তুলনায় যে নতুন সংখ্যাটা তৈরি হবে সেখানে কতগুলো অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে। মানে 7 4 1 6 3 8 5, তুমি দেখো বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে, মানে প্রথমে তোমাদের বাম থেকে ডান দিকে ঊর্ধ্বক্রমে সাজাতে, মানে এদিকে সব থেকে বড়টা আসবে, জাস্ট মিনিট, এখানে বলেছে কি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রমে সাজানো মানে বোঝো, ঊর্ধ্বক্রমে সাজানো মানে এখানে অ্যাসেন্ডিং লেখা ছিল, মেবি কী লেখা ছিল, অ্যাসেন্ডিং লেখা ছিল, মানে হচ্ছে এখানে সব থেকে ছোটোটা বসবে আর বড় হতে হতে যাবে, অর্থাৎ এইভাবে যাবে, এটাকে বলে ঊর্ধ্বক্রম। অনেকে ঊর্ধ্বক্রম শব্দের অর্থ বুঝতে পারে না,
এটা মানে হচ্ছে এইটা, সব থেকে ছোটোটা এখানে বসবে, সব থেকে বড়োটা এইখানে বসবে, ঠিক আছে। অর্থাৎ দেখো তার মানে কি, সাতের জায়গায় কি 7 থাকবে না, এখানে 1 এসে বসবে। 4-এর জায়গায় কি 4 থাকবে না, এখানে কি এসে বসবে, 3 এসে বসবে, ঠিক আছে। 1-এর জায়গায় কি 1 থাকবে না, এখানে 4 এসে বসবে, ঠিক আছে। 6-এর জায়গায় কি থাকবে না, এখানে 5 এসে বসবে। 3-এর জায়গায় কি থাকবে না, এখানে 7 এসে বসবে। 8-এর জায়গায় কি থাকবে, থাকবে না। তারপর দেখতে হচ্ছে প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে কীভাবে, দেখো 1, এখানে 3 আসবে, এখানে 4 আসবে, এখানে 5 আসবে, এখানে 6 আসবে, এখানে 7 আসবে, এখানে 8 আসবে, তবেই তো এটা চেঞ্জ হবে। তার মানে কোনোটাই, ভালো করে খেয়াল করো, কোনোটাই কিন্তু কী হবে না, এখানে ম্যাচ হবে না। দেখো কোনোটাই কিন্তু এখানে কী হবে না, ম্যাচ হবে না। 1, এখানে ভালো করে বুঝবে একটা জিনিস, মানে বলে দিই একটা জিনিস, এখানে একটা ট্রিক কাজ করে, বলে দিই ট্রিকটা কী। এখানে একটা ট্রিক কাজ করে জানো, ট্রিকটা কী সেটা বলে দিই। দেখো, আচ্ছা আমি তো আবার সেম কালে নিয়ে দিলাম। ট্রিকটা হচ্ছে এটাই যে, যদি 1, 2, 3, 4 এইভাবে সংখ্যাগুলো পরপর লেখা থাকে, ভালো করে বুঝবে, 1, 2, 3, 4, 5 এইভাবে সংখ্যাগুলো কী থাকে, পরপর লেখা থাকে, ঠিক আছে। এবং এরকম যদি 6টা সংখ্যা লেখা হয়, এরকম যদি 6টা সংখ্যা লেখা হয়, তাহলে উল্টে দিলে মাঝের সংখ্যাটা কিন্তু মাঝেই চলে আসে, ওই সংখ্যাটা কিন্তু অপরিবর্তিত থাকবে। যেমন তুমি যদি 6, 5, ঠিক আছে, 1, 2, 3, সরি 6টা না 7টা লিখতে হবে তখন তোমাকে, 1 মিনিট, 7টা লিখতে হবে, 3 নয়, এই 4টা 1 থাকবে। দেখো এখানে 6, 4 মানে 7 দিয়ে শুরু হবে, 7, 6, 5, 4, দেখো 4-এর জায়গায় 4 আসবে, ঠিক আছে, 4-এর জায়গায় 4 আসবে। যখন তুমি 7টা নেবে মানে বিজোড় নিতে হবে, ঠিক আছে। তারপর তুমি আবার লিখলে 7, 6, 5, 4, 3, 2, 1, দেখো 4টা 4-এর জায়গাতেই থেকে যাবে। এটা কখন হবে, যখন তুমি বিজোড় সংখ্যক নেবে 1, আর 2 যখন তুমি পরপর নেবে। এখানে কিন্তু পরপর নেওয়া হয়নি, কারণ এখানে দেখো 2টা নেই, দেখো এখানে কোথাও 2 নেই, এক্সামিনার জানে, সেই জন্য এক্সামিনার কিন্তু ওই ট্রিকটা তোমাদেরকে ফলো করতে দেয়নি, ঠিক আছে। এবার এটা এভাবেও হতে পারে, আরেকটা জিনিস বলে দিই, ধরো তুমি, দেখো এই ট্রিকগুলো জানা জরুরি, ঠিক আছে। ধরো এখানে রয়েছে এরকম 18, 15, 14 এরকমভাবে রয়েছে, বা ধরো এরকম রয়েছে 18, 19, 20, 21, 22, 1, 2, 3, 4, 5, 23, 24 এই কটা রয়েছে, ঠিক আছে। এগুলোকেও যদি তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে প্রথমে তোমার কী চলে আসবে, 24 চলে আসবে, তারপর 23 চলে আসবে, তারপর 22 চলে আসবে, তারপর 21 চলে আসবে। দেখো 21-21-এর জায়গাতেই থেকে যাবে, কেন, কারণ তুমি এখানে একটাও ডিজিট বাদ দাওনি, ঠিক আছে। তো মনে রাখবে, যে কোনো ডিজিট থেকে স্টার্ট করতে পারো, বিজোড় সংখ্যার ডিজিট নিতে হবে, আর ডিজিটগুলোকে যদি পরপর লেখো, কোনো একটা ডিজিট বাদ না দিয়ে, তাহলে মাঝখানে যে ডিজিট পড়বে সেটা কিন্তু অপরিবর্তিত থাকে, মানে সেটা আগেও যেখানে ছিল পরেও সেখানেই থেকে যায়, ঠিক আছে। এখানে সেটা করতে দেয়নি এক্সামিনার, মানে সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দিয়েছে, 2টাকে দেখো বাদ দিয়ে দিয়েছে, স্কিপ হয়ে গেছে, যার ফলে কেউ কারোর সঙ্গে ম্যাচ করবে না, এখানে অ্যান্সার হবে একটিও না। ওকে, তো এই ট্রিকটা তুমি যদি জানতে, তুমি কিন্তু এত কিছু ভাবতেও না, তুমি দেখতে সরাসরি কী করতে, তুমি দেখতে যে এখানে বিজোড় সংখ্যা কতগুলো আছে, মানে বিজোড় সংখ্যক আছে কি না। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 বিজোড় সংখ্যক আছে, আর তুমি দেখতে সব কটা পরপর আছে কি, তুমি দেখো 1, 2, 3 নেই, 2টা নেই, যখন 2 নেই তার মানে কোনোটার সঙ্গে ম্যাচ করবে না যদি তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, তো তুমি অ্যান্সার কী করতে, একটিও নয়, অর্থাৎ তোমাকে কিছু ভাবতেও হতো না। বোঝা গেল, এটা সম্ভবত 11 নম্বর দাগের প্রশ্ন ছিল। চলো পরেরটা, চলো অ্যান্সার দাও পরেরটা। 4, 8, 15, 27, 46 জিজ্ঞাসার চিহ্ন 113 সিরিজ বলেছে, তো জিজ্ঞাসার চিহ্নের স্থানে কোনটা বসবে, চলো অ্যান্সার দাও। দেখো বলে দিই, এটা অ্যান্সার হবে তোমাদের এইটা। কী করে অ্যান্সার আসছে, দেখো তুমি দেখতে পাচ্ছ, আমি লিখছি এটাকে 4, 8, 15, 27, 46 জিজ্ঞাসার চিহ্ন তারপর 113 এই তো আছে না। একটা জিনিস ভালো করে দেখো যে 4-এর সঙ্গে 8 গ্যাপ কত, 4, এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ 7, এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ 12, এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ 19, ঠিক আছে। এরপর আমরা থেমে যাব। আচ্ছা এর পরের গ্যাপটা নাও তো একটুখানি, ঠিক আছে, এর পরের গ্যাপটা নাও, এর পরের গ্যাপটা কত হচ্ছে তোমাদের 3, তারপরের গ্যাপটা কত হচ্ছে তোমাদের 5, তারপরের গ্যাপটা কত হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ 7,
তাহলে এই জায়গায় গ্যাপটা কত হবে? দেখো এখানে দুটো সিরিজ তৈরি হয়, এগুলো সব মৌলিক সংখ্যা, আবার এগুলো সব কিন্তু বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা ধরে এগোই তাহলে এরপরে আমাদের 9 আসা উচিত, তাই না? কিন্তু 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। যদি মৌলিক সংখ্যা একেবারে ডবল ডিফারেন্স সিরিজ, মানে এ দুটোর মধ্যে ডিফারেন্স আবার তাদের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? তো আমি যদি 9 ধরে চলি, প্রথমে এটা ধরে চলি, না হয় তাহলে পরেরটায় যাবো। তাই 9 আর 9 কত হচ্ছে? আমাদের দেখতে হচ্ছে 28 হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে এখানে 28, এই দুটোর মধ্যে গ্যাপ কত আমাদের? 28, ঠিক আছে? তো দেখো 8 আর 6 14, 74, এখানে 74 অ্যান্সার করেছে, কিন্তু আমরা তো তখন অ্যান্সার জানি না, ফলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে মানে স্যাটিসফাই করে দিয়ে চলে আসবো না, কারণ নিচে 76ও আছে, ঠিক আছে? নিচে কিন্তু আমাদের 76ও আছে, পয়েন্ট টু বি নোটেড। ওকে, নিচে আমাদের 76 আছে। যদি এই জায়গায় 9 না হয়ে, যদি এই জায়গায় 9 না হয়ে 11 হয়, তাহলে 19 আর 11, আশা করি বুঝতে পারছো, হয়ে যাবে তোমাদের কত? 19 আর 11 কত হবে তোমাদের? 19 আর 1 20 আর 10 30, কত হবে তোমাদের? 30। আর 46-এর সঙ্গে 30 যোগ করে 76, সেটাও কিন্তু অপশানে ছিল। ওই জন্য এখানে 74 বেরবে আর অ্যান্সার করে দিয়ে চলে যাবে, তা কিন্তু যেন না হয়। ক্ল্যারিফিকেশান দরকার, এটাকে ভেরিফাই করার দরকার। কী করে ভেরিফাই করব? দেখো তার মানে এই জায়গায় বেসিক্যালি আমাদের গ্যাপ কত? যদি আমরা এটাকে 9 ধরেই এগোই, এখানে যদি 9 ধরে এগোই, তাহলে পরের আমাদের 11 আসা উচিত, কারণ 3 5 7 9 11 এরা হচ্ছে বিজোড় সংখ্যার সিরিজ, ঠিক আছে? আচ্ছা, তো আমি 9 ধরে দেখছি, ভ্যালিড করছি এটাকে, ব্যাপারটাকে, যে ঠিক আছে কিনা। তো 28, আর এখানে গ্যাপ কত? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের এখানে যে গ্যাপ আসছে সেটা হচ্ছে তোমাদের আসছে কত? 9, ঠিক আছে? হ্যাঁ, কারেক্ট। তাই দেখো, দেখতে পাচ্ছ 39-এর গ্যাপ চলে এসছে। দেখুন এখানে 39-এর গ্যাপ এসছে না, আর 28 আর 39-এর মধ্যে পার্থক্য কত? 11। তার মানে এটা সিরিজটা আমাদের কারেক্টই আছে। তো অ্যান্সার আমাদের কত হবে? 74, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 76 কিন্তু অ্যান্সার নয়। আবারও বলছি, মাথা খারাপ করা কোশ্চেন নয় এটা, বাট একটু কুটিল প্রশ্ন, জটিল নয়, কুটিল, ঠিক আছে? তো কুটিলকে হ্যান্ডেল করা চাপের হয় না, জটিলকে হ্যান্ডেল করা চাপের হয়। এখানে ডবল ডিফারেন্স আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স নাও আর তাদের মধ্যে ডিফারেন্স নাও, ডিফারেন্স নিতে দিতে যাও, এই পয়েন্টটি গিয়ে ফাঁসবে। অনেকে 76 অ্যান্সার করে দিয়ে চলে আসে, এখানে 11 লেখে। কেন 11 লেখে? কারণ দেখো 3 5 7 যদি আমরা মৌলিক সংখ্যা সিরিজ ধরি, প্রাইম নাম্বার ধরি, তাহলে প্রাইম নাম্বার হবে 3 5 7, তারপরে 11, 9 কিন্তু প্রাইম নয়, কারণ 9কে 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? আর যদি বিজোড় সংখ্যা সিরিজ ধরি, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি বিজোড় সংখ্যার সিরিজ। কোনটা বেসিক্যালি বিজোড় সংখ্যার সিরিজ? এইটাই, যেটা আমরা অ্যাপ্লাই করেছি। আর যদি মৌলিক সংখ্যা হতো তাহলে এখানে 11-র পর 13 আসবে, ঠিক আছে? আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে 9 আর 11 আসবে। এই দুটো কিন্তু খুব কমন এবং দুটো কিন্তু ব্যাংকে মারাত্মকভাবে পড়ে, ওই জন্য রেলওয়েতে প্রত্যারম্ভ করেছে। এই দুটোকে খেয়াল রাখবে, দুটো কিন্তু খুব পড়ে। আইদার বিজোড় সংখ্যা দিয়ে দেবে অথবা মৌলিক সংখ্যা দিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা সম্ভবত 12 দাগের প্রশ্ন ছিল। আমরা কিন্তু খুব টাইম নিচ্ছি, ওকে? টাইম নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, কারণ অনেকেই বলেছো যে স্যার আমাদের বেসিকই ক্লিয়ার নেই, সেই জন্য একটু তোমাদের বেসিকটা বলে দিচ্ছি। চলো নেক্সট, পরেরটা অ্যান্সার দাও। এটা হচ্ছে তোমাদের ব্লাড রিলেশনের উপর প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমরা যদি বলো টপিক ওয়াইজ করাতে, আমি টপিক ওয়াইজ তোমাদের করিয়ে দেবো। এটার অ্যান্সার দেখে নাও। তোমাদের 13 দাগ বলেছে এস হলো ডব্লিউ এর বাবা, তার মানে এস ডব্লিউ এর বাবা, ঠিক আছে? প্লাস তারপর বলছে ডি হলো ডব্লিউ এর একমাত্র বোন, ডি হচ্ছে ডব্লিউ এর একমাত্র বোন, তার মানে ডি এর আর ভাই থাকতে পারে কিন্তু বোন তো থাকবে না। সরি, ডব্লিউ এর ভাই থাকতে পারে কিন্তু বোন তো আর থাকবে না। নেক্সট বলছে আর হলো ডি এর মায়ের মা, আর ডি এর মা, ডি এর মা কোথায় বসবে? এই পয়েন্টে বসবে। ডি এর মা এখানে বসবে। তার মা হচ্ছে কি? আর। ওকে, এল হলো পি এর মা, এল হলো পি এর মা, এল কেও লেখানি, পি কেও লেখানি, ওকে, আমাদের অসুবিধা নেই। আর বলছে এল হলো এস এর সঙ্গে বিবাহিত, আচ্ছা এল এস এর সঙ্গে বিবাহিত, আচ্ছা এল তার মানে এই জায়গায় বসবে। আর এল পি এর মা, তার মানে এদের আর একজন কেউ আছে, সে হচ্ছে পি, ঠিক আছে? তার মানে এদের 3 পুত্র কন্যা আছে, ঠিক আছে? এবার দেখো, যেহেতু ডি একমাত্র বোন, তার মানে পি কিন্তু প্লাস হবে, মানে ছেলে হবে। এবার কি বলেছে দেখো, পি কীভাবে ডব্লিউর সাথে সম্পর্কিত। পি ডব্লিউ এর কে হয়? দেখো ডব্লিউর লিঙ্গ জানা নেই, ছেলে না মেয়ে, কিন্তু পি এর লিঙ্গ জানা আছে, আর পি হচ্ছে ডব্লিউ এর কে হবে? ভাই হবে, তাই তো বলা আছে এখানে, ঠিক আছে? চলো নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট চলো পরের প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি তোমাদের 14 দাগের প্রশ্ন, ঠিক আছে? দিস ইজ ইয়োর 14, 14 দাগ। চলো নিজেরা অ্যান্সার করো। এখানে তোমাদের আমি অ্যান্সার তুলিনি, ঠিক আছে? ডাইরেক্ট দিয়ে রেখে দিয়েছি। কি বলছে দেখো, অনু, বিনা, দীপা, হিনা, করিনা, লীনা, রিনা এরা উত্তর দিকে মুখ করে একটা সরলরেখায় বসে আছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সরলরেখাটা কী আছে? বসে আছে। আচ্ছা, এরপর কি বলেছে? এরপর বলেছে যে বিনার ডান দিক থেকে তৃতীয় স্থানে, ঠিক আছে?
তো এখানে কজন আছে 1 2 3 4 5 6 7 1 জাস্ট স্ট্রেট লাইন করে দিই কেমন, এটা স্ট্রেট লাইন স্ট্রেট লাইন করলাম না, ওকে। তো 1 2 3 4 5 6 7 দিস। এবার কি বলছে, বলছে বিনার ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে, করিনা বসে আছে, ঠিক আছে। চাইলে তোমরা লিখতে পারো বা চাইলে ডাইরেক্ট সলভ করতে পারো। আচ্ছা, যিনি দীপার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, এটা একটা বিশাল বড় হিউজ একটা গ্যাপ তৈরি করছে। তো আমি একটা কাজ করছি, আমি মোটামুটি বিনাকে মাঝখানে বসাচ্ছি। সবসময় মনে রাখবে যদি মাঝখানে বসা অনেক সময় সলভ হয়ে যায় কেস, এটা মনে রাখবে। এরকম যখন একটা বিশাল বড় লাইন থাকবে, বিশাল বড় লাইন থাকবে তখন, ঠিক আছে। তো কি বলেছে, বলেছে যে আচ্ছা ইংলিশের সঙ্গে বাংলার অনেক সময় এখানে মিসম্যাচ হয়, একবার পড়ে নেবে। ফেসিং নর্থ করিনা সিটস থার্ড টু দ্য রাইট অফ বিনা। বিনা থার্ড রাইটে আছে, কে, করিনা। এবার তোমরা দেখতে পাচ্ছ এরা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। এরা যদি উত্তর দিকে মুখ করে বসে থাকে তাহলে এদের রাইট কোন দিকে হবে, লেফট কোন দিকে হবে, তোমার রাইট এদের রাইট, তোমার লেফট এদের লেফট। তো এখানে কি বলেছে, বিনার ডান দিক থেকে তৃতীয় স্থানে, বিনার ডান দিক থেকে তৃতীয় স্থান মানে এইটা, এখানে কে বসে আছে, করিনা বসে আছে, ঠিক আছে, গুড টু গো। আচ্ছা, আবার কি বলেছে, আর বলেছে যে যিনি দীপার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছেন, ঠিক আছে। তো যিনি দীপার ডান দিক থেকে, এই যে যিনি, এই যিনিকে বাংলায় ক্ল্যারিফাই করা মুশকিল, কারণ এই যিনি করিনাও হতে পারে, এই যিনি বিনাও হতে পারে। তো কে, তার জন্য আমরা ইংলিশে যাব। এখানে কি বলছে দেখো, হু মানে যে, কার পরে আছে, বিনার ঠিক পরে আছে, তার মানে এখানে বিনাকে ইন্ডিকেট করছে। বাংলা অনুযায়ী এটা করিনাকে ইন্ডিকেট করছে। মুশকিল, মনে রাখবে বাংলার ইংলিশের মধ্যে ডেফিনেটলি ট্রান্সলেট করলে সেমই আসে, কিন্তু এই যিনি বা যে এর ক্ষেত্রে একবার ইংলিশকে চেক করে নেবে। হু মানে যে, যেটা যার পরে বসবে তাকে ইন্ডিকেট করবে, এখানে বিনাকে ইন্ডিকেট করছে। তো বিনার কথা বলছে এখানে, যিনি মানে এখানে বিনা। তো বিনা দীপার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তার মানে বিনা এই পয়েন্টে বসবে। বিনা না, কি আছে, দীপা। দীপা ডান দিক থেকে দ্বিতীয় স্থান, তাই দীপার ডান দিক কোনটা, এই দিকে, তার দ্বিতীয় স্থান কোনটা, 1 2, কে বসে আছে, বিনা বসে আছে, এটাই বলেছে এখানে। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না বলো, ঠিক আছে। আরেকটা জিনিস, এখানে ভিডিও দেখলে বা শুনলে কিছু হবে না, নিজেদেরকে খাতা পেন নিয়ে বসতে হবে, তবে বুঝতে পারবে। নেক্সট বলছে যে রিনা লিনার ঠিক বাম দিকে বসে আছে। রিনা বসে আছে লিনার ঠিক বাম দিকে। একটা জিনিস ভালো করে দেখো, একমাত্র এই জায়গাতেই দুজনে একসঙ্গে বসানোর মতো জায়গা আছে, আর কোথাও জায়গা নেই। এখন রিনা যদি এখানে বসে, তার ঠিক ডান দিকে লিনা বসে আছে, তো ঠিক ডান দিকে লিনা বসলো, এই যে দুজন বসে গেল। নেক্সট কি বলছে, নেক্সট বলছে অনু হিনার বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, ঠিক আছে। তো হিনা যদি এখানে বসে, অনু তাহলে এখানে বসবে, এই হয়ে গেল। এবার কি বলছে, বলছে যে উপরের ওপর ভিত্তি করে নিম্নলিখিত চারটির মধ্যে তিনটি নির্দিষ্ট উপায় এক, কোনটা এক নয় সেটা বার করতে বলেছে। দেখো বিনা এবং রিনা, তো বিনা এবং রিনা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এরা একসাথেই বসে আছে, তো ওকে। নেক্সট দেখো অনু এবং দীপা, অনু এবং দীপা দেখতে পাচ্ছি একসাথে বসে আছে। নেক্সট দেখতে পাচ্ছি হিনা আর রিনা, দেখো হিনা এখানে আর রিনা এখানে, দুজন কিন্তু একসাথে বসে নেই, মাঝখানে একজন আসে, তো এটাই আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ বাকি সবাই একসাথে বসেছিল, এরা দুজন একসঙ্গে বসে নেই। চলো পরেরটায় চলো, চলো নেক্সট পরের প্রশ্ন, অ্যান্সার দাও। যদি আমি কোনো দাগ নম্বর এখানে দিতে ভুলে যাই, তোমাদের পিডিএফে দাগ নম্বর থাকবে, ঠিক আছে। পিডিএফটা পেয়ে যাবে, টেলিগ্রামে পেয়ে যাবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল, সেখানে পেয়ে যাবে। নিচে দেখো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে। যদি কারোর মনে হয় যে টেলিগ্রামে সে জয়েন করতে পারছে না, একবার হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার কি সেটাও ওই ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে কি বলেছে দেখো, বলেছে সব ট্যাঙ্ক হচ্ছে ডুমুর, ঠিক আছে। এটা সিলক্সের প্রশ্ন, ঠিক আছে। সব ট্যাঙ্ক ডুমুর মানে ট্যাঙ্কের সার্কেল করবে আর টাকে ডুমুরের সার্কেলের মধ্যে ঢুকিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট বলছে কোনো ঈগল ট্যাঙ্ক নয়, তো কোনো ঈগল, ঠিক আছে, কোনো ঈগল সে কি নয়, ট্যাঙ্ক নয়। তো ঈগল আর ট্যাঙ্কের মধ্যে কেমন রিলেশন থাকবে, নেগেটিভ রিলেশন থাকবে, ঠিক আছে। এখানে কয়েকটি রিলেশন হয়, একটা হচ্ছে পজিটিভ রিলেশন, দুই হচ্ছে নেগেটিভ রিলেশন, তিন হচ্ছে জিরো রিলেশন, ঠিক আছে। এই তিন টাইপের রিলেশন আমরা কিন্তু সিলক্সে দেখতে পাই, তোমরা জানো হয়তো। দেখো তোমার সঙ্গে তোমার বন্ধু আছে, তো তোমার বন্ধুর সঙ্গে তোমার কেমন রিলেশন হবে, পজিটিভ রিলেশন। তোমার সঙ্গে তোমার শত্রু ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, নেগেটিভ রিলেশন। তুমি একজনকে চেনোই না, তার মানে না সে তোমার বন্ধু না সে তোমার শত্রু, তার মানে তার সঙ্গে তোমার না পজিটিভ রিলেশন আছে না তোমার নেগেটিভ রিলেশন আছে, একে বলা হয় জিরো রিলেশন, ঠিক আছে। তো সিলক্সে মেনলি এই তিন টাইপের রিলেশন দেখা যায়, ঠিক আছে, এই তিন টাইপের রিলেশন দেখা যায়।
তো আমি বারবার বলবো সিলক্স সমাধান করার অনেক পদ্ধতি আছে, দিস ইজ দ্য বেস্ট সলিউশন। ঠিক আছে, এটা আমার সলিউশন বলে বেস্ট না, আমি বলছি যে পদ্ধতিটা করানো হচ্ছে সেটা বেস্ট। এখানে কি বলছে দেখো, বলছে যে ঈগল কোনো ঈগল ট্যাঙ্ক নয়, কোনো ঈগল ট্যাঙ্ক নয়। নেক্সট বলছে কিছু মগ হচ্ছে ঈগল, কিছু মগ, ঠিক আছে, কিছু মগ হচ্ছে ঈগল, অর্থাৎ মগের কিছু পার্ট দেখো ঈগলের মধ্যে ঢুকে আছে। এবার কি প্রশ্ন এখানে বলেছে সেটা তোমাকে বুঝতে হবে, কারণ এইটা নিয়ে অনেকেই ভুলভাল অ্যান্সার দেয়। সেটা হচ্ছে কিছু ডুমুর ঈগল নয়। দেখো ডুমুরের যে পার্টটা, দেখো এইটা তো পুরো ডুমুর, তার মধ্যে টি আছে, আর টি ডুমুরের কিছু পার্ট দখল করে আছে। তো ডুমুরের যে পার্টটা টি দখল করে আছে সেটা তো ঈগল কোনো দিনই নয়, কারণ ঈগলের সঙ্গে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, নেগেটিভ। এটা আমাদের কারেক্ট। নেক্সট বলছে কিছু মগ ট্যাঙ্ক নয়। দেখো মগের যে পার্টটা ঈগলের মধ্যে ঢুকে আছে সেই পার্টটা কোনোদিনই ট্যাঙ্ক নয়, কারণ ঈগলের সঙ্গে ট্যাঙ্কের সম্পর্ক নেগেটিভে আছে, তার মানে এটাও কারেক্ট। ওই জন্য এই অ্যান্সারটাই রং। আমি বলছিলাম না অ্যান্সার রং আছে, এখানে হবে বোথ কনক্লুশন 1 and 2 ফলো। কী হবে? বোথ কনক্লুশন 1 and 2 ফলো, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার তোমরা অনেকে অনেক কিছু নিয়ে তর্ক করো, কী তর্ক করো আমি বলে দিচ্ছি শোনো। তোমরা তর্ক করবে যে স্যার মগের যে পার্টটা ঈগলের মধ্যে নেই সেটা তো টি হতেই পারে। তুমি কি বলছো? তুমি বলছো টি হতেই পারে, তার মানে তোমার কাছে ডেফিনিট কিছু ইনফরমেশান নেই। পয়েন্ট টু বি নোটেড। আর সিলক্সে ডেফিনিট কিছু বলা না গেলে তাকে আমরা জিরোতে ফেলে দিই। ডেফিনিট কিছু বলা না গেলে তাকে আমরা কিসে ফেলি? জিরোতে ফেলি, অর্থাৎ সেটা 100% সিওরিটি দিয়ে বলা যায় না। তোমার পাশে একজন বসে আছে, তাকে তুমি চেনো না, তুমি কি বলতে পারবে সে তোমার বন্ধুই হবে পরবর্তীকালে? বা তুমি কি বলতে পারবে সে তোমার শত্রুই হবে পরবর্তীকালে? বলতে পারবে না। এরকম রিলেশনকে আমরা ইগনোর করে যাই। ঠিক আছে, এরকম রিলেশনের ভিত্তিতে আমরা উপসংহার তৈরি করি না। ক্লিয়ার হয়েছে? এরকম রিলেশনের ভিত্তিতে আমরা উপসংহার তৈরি করি না। আমরা কোন জিনিসটার ওপর উপসংহার তৈরি করি? যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে। কি হচ্ছে? এই যে এম মানে ময়ের কিছু পার্ট যেটা ঈগলের মধ্যে আছে সেটা টি কখনোই হতে পারে না, কারণ ঈগলের মধ্যে যা যা থাকবে তার সঙ্গে টি এর সম্পর্ক নেগেটিভ। এটা ডেফিনিট, এটা নির্দিষ্ট, এটা একদম শিওরিটি দিয়ে বলা যায়, এই জিনিসটাকে শিওরিটি দিয়ে বলা যাচ্ছে, ওই জন্য এটা কারেক্ট হবে যে কিছু মগ ট্যাঙ্ক কখনোই হবে না। নেক্সট দেখো, তুমি বলবে স্যার ডি এর যে পার্টটা টি এর বাইরে আছে সে পার্টটা সম্পর্কে তো ঈগলের রিলেশন বলা নেই। এখানে একটা পয়েন্ট আছে, সাপোজ ধরো কে, এই কে পয়েন্টটা টি এর বাইরে আছে, তো কে এর সাথে ঈগলের কী সম্পর্ক সেটা তো বলা নেই, বলা আছে টি এর সঙ্গে ঈগলের সম্পর্ক। এবার আমি বারবার বলছি কে এর সাথে ঈগলের সম্পর্ক বলা নেই, তার মানে জিরো রিলেশনশিপে আছে, অর্থাৎ ওটা নেগেটিভ না পজিটিভ উই ডোন্ট নো, আমরা জানি না। যেটা জানি না তার উপর বেস করে আমরা উপসংহার তৈরি করব না। আমরা জানি যেটা তার উপর বেস করে উপসংহার হবে, যেটা 100% সিউরিটি দিয়ে জানি। আমরা সিউরিটি দিয়ে কী জানি? যে ডি এর যে পার্টটা টি এর মধ্যে আছে সেই কিছু পার্টটা কিন্তু ডুমুরে মানে ঈগলের সাথে কোনো দিন যাবে না। সেই জন্য ডুমুরের কিছু পার্ট যেটা টি এর মধ্যে আছে সেটা 100% ঈগলের সাথে যাবে না। সেই জন্য আমরা এটাকে রাইট করব। বোঝা যাচ্ছে কী বললাম? ওই জন্য জিরো রিলেশান, নেগেটিভ রিলেশান আর পজিটিভ রিলেশান, 3 ধরনের রিলেশান হয়। ঠিক আছে, তোমরা যদি বলো যে সিলক্স করাতে, সিলক্স কিন্তু এবারে কম দিয়েছে, এনটিপিসির এই শিফটটাতে কম দিয়েছে, কিন্তু কোনো কোনো শিফটে আমি দেখতে পাচ্ছি 2 থেকে 3টে করে দিয়েছে। গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং রেলওয়ের গ্রুপ বিতে কিন্তু সিলক্স বেশি আসে। আমি দেখেছি এনটিপিসির গ্র্যাজুয়েটে সিলক্স একটু কমই আসে, আগেরবারও তাই হয়েছিল। কিন্তু যত দিন যায়, যত পরের প্রশ্নগুলো মানে প্রথম বছরের প্রথম যে পরীক্ষাটা তাতে সিলক্স একটু কম আসে, কিন্তু একবার দ্বিতীয় আরম্ভ করলে দেখি পরবর্তীকালে বেড়ে যায়। তো পরবর্তীকালে আসতে পারে। তোমরা যদি বলো যে স্যার এটাকে নিয়ে একটুখানি আমাদেরকে চ্যাপ্টার করান, তো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেবো। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা। চলো বলো পরেরটা অ্যান্সার দাও, পজ করো, অ্যান্সার দাও, আমি অ্যান্সার বলে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। কী বলছে? উত্তর দিকে মুখ করে থাকা 22 জনের সারিতে একটা সারি আছে, সেখানে টোটাল 22 জন আছে। এই হচ্ছে লেফট প্রান্ত, এই হচ্ছে রাইট প্রান্ত। সুমন বাম প্রান্ত থেকে 14তমতে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে 14তম স্থান। এখানে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, সুমন দাঁড়িয়ে আছে। ওকে, এস ফর সুমন। নেক্সট বলছে দীপা সুমনের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আছে, মানে দীপা 16তম স্থানে দাঁড়িয়ে আছে। ডান দিক থেকে দ্বিতীয় মানে কি? এই দিকে যাবে এবং দুঘর এদিকে যাবে, তার মানে 16তমতে কে দাঁড়িয়ে আছে? দীপা দাঁড়িয়ে আছে। তো বলছে তাহলে শাড়ির ডান প্রান্ত থেকে দীপা কোন দিকে দাঁড়িয়ে আছে? দেখো এদিক থেকে এটা 16তম স্থান, তাহলে এই 16কে বাদ দিলে এখানে কতজন আছে? টোটাল তো 22 জন, তার মানে 6 জন আছে। দীপার এদিকে 6 জন আছে, তাহলে দীপা কততম স্থানে আছে? 7th। রাইট থেকে 7th স্থানে কে থাকবে? দীপা থাকবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলেছে যে এগুলোর মধ্যে 3টে একই টাইপের,
একটা একই টাইপের নয় সেটা বার করতে বলেছে। নিজেরা ট্রাই করো, অ্যান্সার দাও ভিডিও পজ করে। আমি অ্যান্সার বলে দিয়েছি তোমাদের, এখানে অ্যান্সার এইটা হবে। কীভাবে অ্যান্সার এটা হবে দেখে নাও। দেখো কি বলছে, বলছে যে এখানে তোমাদের ফার্স্টের অ্যান্সার বলেছে। ফার্স্টে অ্যান্সার কেন দেখো, আমি তোমাদের কি বলেছি, প্রথম 3টে চেক করবে, ব্যাস দ্যাটস ওকে, ঠিক আছে। তো প্রথমে কোড লিখতে আরম্ভ করো। জি হচ্ছে তোমাদের 7, এন হচ্ছে তোমাদের 14, আই হচ্ছে তোমাদের 9, জে হচ্ছে তোমাদের 10, ঠিক আছে। জে হচ্ছে তোমাদের 10, এটা হচ্ছে তোমাদের কিউ হচ্ছে তোমাদের 17, আর এটা হচ্ছে তোমাদের 13, এটা হচ্ছে তোমাদের 12, এটা হচ্ছে তোমাদের 19, এটা হচ্ছে তোমাদের 15। এবার দেখো গ্যাপ, দেখো এটার মধ্যে গ্যাপ কত, 7-এর গ্যাপ আছে। এটার মধ্যে গ্যাপ কত, 14, 9। দেখো এখানে তোমাদের, দেখো এখানে তোমাদের কি হয়েছে ভালো করে বোঝো, এখানে তোমাদের +7 হয়েছে, আর এখানে তোমাদের কি হয়েছে -3 হয়েছে, তাই না? -3 হয়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি দেখো 9 থেকে যখন, সরি কী করলাম, -3 না -5 হয়েছে, সরি -5, ঠিক আছে, -5 হয়েছে। আচ্ছা এটাই দেখো, এটা দেখতে পাচ্ছ +7 হয়েছে, ওকে। আর এখানে দেখো এটা কি হয়েছে, -4 হয়েছে। দেখো এটা সিমিলারলি দেখো এখানে হয়েছে তোমাদের কি +7, কিন্তু এখানে কি হয়েছে -4 হয়েছে। তো ক্লিয়ারলি দেখো -4 এটাই হচ্ছে কারেক্ট প্যাটার্ন, দুটোতে মিলছে, এটাতে মিলছে না, তার মানে এটাই আমাদের অ্যান্সার হবে, এই জন্য এটা অ্যান্সার করেছে, ঠিক আছে। চলো পরেরটা। ওকে, পরের প্রশ্ন দেখো, অ্যান্সারগুলোকে আমি এরকম করে লিখে দিয়েছি, তোমরা অপশানগুলো চেক করবে। বলছে এটা যেভাবে এরকম হয়েছে, এটা যেভাবে এরকম হয়েছে, সেখান থেকে কোন অপশানটা কারেক্ট। হ্যাঁ, খিচুড়ি প্রশ্ন এই কারণে, কারণ প্রবলেম তৈরি করবে তোমাদের জন্য, ঠিক আছে। বোঝো, বুঝে অ্যান্সার দাও। ইচ্ছা করে লিখেছি, ভিডিওটাকে পজ করো, এটা নিয়ে ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখো। এই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি অ্যান্সারটাকে তুলে দিচ্ছি তোমাদের জন্য, যেটা লিখেছি হাতে। দেখো অনেকে বলবে স্যার সঙ্গে সঙ্গে অ্যান্সার বলে দেবেন না, আমি তোমাদের বারবার বলছি, ওই জন্য তো ভিডিওটা পজ করতে বলছি আর ভিডিওকে রেকর্ডিংয়ে দিচ্ছি, যাতে লাইভ ক্লাস হলে কী হতো, আমি তোমাদের জন্য ওয়েট করে থাকতাম, তার ফলে ভিডিও ক্লাসের যে ডিউরেশন সেটা বড় হয়ে যেত, তোমাদের নেট খেত। আমি যেটা করছি এটা হচ্ছে রেকর্ডিংয়ে দিচ্ছি এই কারণে, যাতে তোমরা ভিডিওটা পজ করে কী করতে পারো, ট্রাই করতে পারো। এবার আমি যদি প্রথমেই এই অপশানগুলোকে যেভাবে আছে লাল আর সবুজে যদি রেখে দিই, তাহলে ভিডিও পজ করলেও তোমাদের এই অপশানগুলো চোখের সামনে থাকবে। সেই জন্য আমি হাতেও পাশে লিখে রেখে দিচ্ছি, যাতে তোমরা অপশানগুলোকে না দেখে অপশানটাকে সলিউশন করতে পারো। কিছু কিছু ক্ষেত্রে রাখিনি, কারণ সেগুলো সমাধান করে তারপর অ্যান্সার দিতে হবে, সেই জন্য, ঠিক আছে। তো কোডিং টিকোডিংয়ের ক্ষেত্রে রাখলে একটু সমস্যা হয়, ওই জন্য আমি তোমাদের ডাইরেক্ট হাতে লিখে রেখে দিচ্ছি। তোমরা ভিডিওকে পজ করো, করে ট্রাই করো, তারপর সলিউশন দেখো, ব্যাস মিটে গেল। পজে তুমি 10 মিনিট নাও, আধ ঘন্টা নাও, কোনো যায় আসে না, পজ করে রাখো আধ ঘন্টা ভিডিওটাকে, ঠিক আছে। চলো ওকে, কি বলছে দেখো, এখানে বলছে যে স্যান্ড যদি এইভাবে লেখা যায়, ঠিক আছে, স্যান্ড যদি কী করে লেখা যায়, এইভাবে লেখা যায়। তো স্যান্ডকে কীভাবে লেখা হয়, দেখো স্যান্ডের এই মাঝেরটা থাকার আমার দরকার নেই, এই যে মাঝের অংশটায় আমাদের দরকার নেই, কারণ দেখো এগুলো সব আলাদা আলাদা রয়েছে। যদি জাঙ্ক দিয়েই 4টে অপশান থাকতো তাহলে প্রবলেম হতো, কিন্তু জাঙ্ক বা ফিয়ার, বা ধরো ফিয়ার দিয়ে 4টে অপশান থাকলে আমার প্রবলেম হতো, পোল দিয়ে 4টে অপশান থাকলে আমার প্রবলেম হতো, কিন্তু সব কটা অপশানের প্রাথমিক যে ওয়ার্ডটা সেটা আলাদা, তার মানে কোনো একটা অপশানই কারেক্ট হবে, সেটা একটা জিনিস দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো এটাই আমার কারেক্ট অ্যান্সার। এখানে বলছি কেন কারেক্ট সেটা জেনে নাও। দেখো আমি যখন স্যান্ডকে দেখছি, আমি এইটা আর লাস্টেরটাকে দেখি, এইটা আর লাস্টেরটাকে দেখি, কী হয়েছে, এখানে স্যান্ডের এস আর এখানে স্যান্ডের এস একই জায়গাতে আছে, অর্থাৎ এস যেখানে আছে এস সেখানে আছে। এখানেও দেখো জি যেখানে, এখানেও জি সেখানে, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট অক্ষর চেঞ্জ হবে না। এখানে দেখো ফার্স্ট অক্ষর চেঞ্জ হয়েছে, তো কেটে দাও। এটা দেখো ফার্স্ট অক্ষর চেঞ্জ হয়নি, তো রাখো। এটা দেখো ফার্স্ট অক্ষর চেঞ্জ হয়নি, তো রাখো। এটা দেখো ফার্স্ট অক্ষর চেঞ্জ হয়ে, দেখো এস আর এল হয়ে গেছে, এটাও কাটো। তাহলে দুটো অপশান আমাদের এলিমিনেশন হয়ে গেল। পরেরটা দেখো, বলেছে এ যেখানে, এ দেখো দ্বিতীয় স্থানে ছিল, এ কততম স্থানে গেছে, থার্ডে গেছে, তার মানে দ্বিতীয়টা থার্ডে চলে যাচ্ছে। এখানে দেখো এখানে কি হয়েছে, দ্বিতীয়টা দেখো দ্বিতীয়তেই আছে, কেটে দাও। একটাই অপশান আমাদের কারেক্ট হচ্ছে, ওটাই কারেক্ট, আর কিছু করার দরকারও নেই, ঠিক আছে। চলো পরেরটায় চলো। ওকে চলো, আবারও অ্যান্সার দাও। একই টাইপের প্রশ্ন একটা শিফটে দুবার এসছে, ঠিক আছে। চলো অ্যান্সার দাও। আশা করি এইবার তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা কিন্তু নয়, এবার কিন্তু তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। কী করো, প্রথমে গোনো যে কতগুলো আছে এখানে সংখ্যা, জোড় না বিজোড় আছে, তাহলে 1 2 3 4 5 6 7, দেখো বিজোড়ই থাকে নর্মালি, ঠিক আছে। এবার তুমি গুনবে যে পরপর আছে কিনা সংখ্যাগুলো, দেখো 1 2 3 4 5 6 মিসিং আছে। যেই দেখলে যে 6 মিসিং আছে, দেখো 7 8 দেওয়ার আছে, 6 মিসিং আছে, তার মানে কোনোটাই ম্যাচ খাবে না। যখন তুমি বাম দিক বা ডান দিক যে কোনো দিক থেকে তুমি ঊর্ধ্বক্রমে মেলাবে, কোনোটাই কী খাবে না, ম্যাচ খাবে না। ওকে, তো অ্যান্সার হবে কোনোটাই নয়। দেখো আমরা কিন্তু কোনো কিছু না লিখে, না টাইপ করে, না কিছু করে কিন্তু অ্যান্সার দিলাম ইজিলি। ওকে, তো অ্যান্সার দেখে নাও এখানে, এই দেখো অ্যান্সার কী রয়েছে, কোনোটাই নয়।
খেয়াল হলো, বোঝা গেল? ওকে, চলো পরেরটায়। চলো অ্যান্সার দাও। আচ্ছা, এটা তো তোমরা ওইভাবে অ্যান্সার দিতে পারবে না, এর জন্য তোমাদের দরকার হচ্ছে অপশান, ঠিক আছে? তো এর জন্য আমি অপশানটাকে লিখে রেখে দিচ্ছি, জাস্ট এ মিনিট। তোমরা মনে করে দেখো, যখন এনটিপিসি পরীক্ষা চলছিল তখন আমি কিন্তু তোমাদের এরকম টাইপের প্রচুর করিয়েছিলাম, ঠিক আছে? আমি জেনেছিলাম যে এরকম পড়ছে, পসিবিলিটি ছিল, সেই জন্য এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আমি করিয়েছিলাম, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, দেখো প্রথম অপশানটা ওই হ্যাশট্যাগে বসবে আর পার্সেন্টেজে বসবে দ্বিতীয়টা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা। ওকে, পজ করো, ট্রাই করো, আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। দেখো দেখো কী হবে এখানে, কেন এটা অ্যান্সার হচ্ছে সেটা একটু বুঝে নাও। যদি কারোর মনে হয় যে এটা তোমরা একবার সলভ করবে, প্রত্যেকটা অপশানকে চেক করে করে দেখার দরকার আছে, আবার দরকার নেইও। কেন সেটা বলেছি, দেখো দেখো এখানে হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগের জায়গায় কিছু একটা বসবে, এদিক থেকে বেসিক্যালি এটা এদিকে আসছে, কী আসছে, RMN আছে, আর এটা এদিকে লেখা আছে, এদিকে যাচ্ছে, এইখানে ড্যাশটা আছে, ঠিক আছে? বুঝতে পারলে? এদিকে ড্যাশ আছে, এটা এদিক থেকে এদিকে আসবে, আর এটা এদিকে লেখা আছে, এর এদিক থেকে এদিকে অলরেডি লেখা আছে, মানে সেখান থেকে বার করতে হবে। তো একটা জিনিস মাথা রাখবে, আমাদের রাইটে দেওয়া থাকলে লেফটে করতে সুবিধা হয়, তো আমরা টপ দিয়ে বিচার করতে আরম্ভ করবো। অপশানগুলোকে চেক করো, দেখো প্রত্যেকটা অপশানে কিন্তু ওয়াই আর ইউ আছে, ওয়াই আর ইউ আছে, ওয়াই আর ইউ আছে। তো আমি দেখবো ওয়াই কী করে আসছে আর ইউ কী করে আসছে, এটা আমি একটু দেখে নেবো। কী দেখে নেবো? ওয়াই কী করে আসছে, ইউ কী করে আসছে, ঠিক আছে? তো যদি আমি এটাকে ওয়াই আর এটাকে ইউ বলি, তুমি বলবে স্যার একটা অপশানে তো নেই, বেশি অপশানে আছে, তো ওইগুলোকে আগে চেক করবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম এটা করার। তো T20, ও হচ্ছে 5, এটা হচ্ছে 16, ওয়াই হচ্ছে তোমাদের 25 দেখতে পাচ্ছ, আর ইউ হচ্ছে তোমাদের 21 দেখতে পাচ্ছ। এখান থেকে এখানে আসতে গেলে +5 করতে হবে, এখান থেকে এখানে আসতে গেলেও +5 করতে হবে। তো আমি যদি বাই ডিফল্ট ধরে নিই এটাও তোমাদের +5 হয়েছে, তাহলে এটা কত হওয়া উচিত? 20 হওয়া উচিত। তার মানে এই জায়গায় টি আসা উচিত, ঠিক আছে? আসা উচিত, আমি বলছি না যে আসবেই। তা আমরা দেখতে পাচ্ছি একটাই অপশান এটা আছে, আমরা মার্ক করব না, আমরা একবার চেক করব, কারণ আমরা তো জানি না এই অপশানটা ঠিক কি না। এটা আমাদের এসছে, ওকে, গুড টু গো। এখানে আমরা একবার চেক করি, দেখো এখানে এদিক থেকে এদিকে আসার সময় আমরা +5 করছি, এখানে এদিকটা দেওয়া আছে, এদিকে যাব অর্থাৎ লেফটে যাব, তো মাইনাস করতে করতে যাব। বুঝতে পারলে আশা করি? না বুঝতে পারলে না বলো? আমাদের এখানে লেফট দেওয়া ছিল, রাইটে আসার সময় +5 করছিলাম, এখানে তো রাইট দেওয়া আছে, লেফটে যাওয়ার সময় কী করবো? -5 করতে করতে যাব, তবেই তো যেগুলো পাবো তাকে আবার +5 করলে এদিকেরটা পেয়ে যাবো। বোঝাতে পারলাম আমি? ওকে, তো আমরা কী করবো? এদিকে মাইনাস করতে করতে যাবো। দেখে এটা হচ্ছে 19, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এর মাইনাস করলে 19 থেকে মাইনাস করলে কী পাই আমরা? 17 পাই। মানে আমাদের এখানে আসা উচিত হচ্ছে, জাস্ট এ মিনিট, -5, তাই তো? -5 করলে আমরা কী পাই? 19 থেকে -5, অর্থাৎ আমরা পাবো 12। জাস্ট সরি সরি সরি, জাস্ট এ মিনিট, চোখে একটু দাঁড়াও, 1 মিনিট, সরি, চোখের মধ্যে একটি পোকা, যাই হোক, আর ঢোকার জায়গা পাইনি। ওকে চলো, তো এখানে কি বলছে আরেকবার চেক করি। 19, ওকে, 19 থেকে আমরা কী বাদ দেবো? 5 বাদ দেবো, -5 বাদ দেবো। 19 থেকে -5 বাদ দিলে কত হয়? 14, ওকে। নেক্সট এম থেকে আমরা -5 করবো, 13 থেকে 5 মানে 8। নেক্সট আমরা এখানে -5 করবো, 14 থেকে 5, তার মানে আমাদের 9। তো 14-র কোড কী হয়? এম হয়। এটা কী হয়? এইচ হয়। এটা কী হয়? তোমাদের 9-এর কোড কী হয়? আই হয়। তার মানে দেখো কোন অপশানে আছে, কি কোন অপশানে আছে, দেখো এই অপশানেই আছে, MHI। তার মানে এটা বেসিক্যালি YTUE ছিল, ঠিক আছে? তো এই অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? ওকে, তার মানে কীভাবে সলভ করলাম ভালো করে বুঝবে, কীভাবে সলভ করছি এটাকে। এটাকে আমরা সলভ করছি ফ্রিকোয়েন্টলি রিপিটেড যে লেটারগুলো আছে সেগুলোকে নিয়ে। দেখো এখানে YU আছে, YU আছে, YU আছে, ধরে নিচ্ছি YUটাই থাকবে। তো একবার চেক করে দেখলাম, খেটে গেল, ওকে। কারণ পরীক্ষার সময় জেনে তেন প্রকারে নাম্বারটা নিয়ে এসে সিলেকশন পাওয়াটাই আমার মূল কথা, ওখানে জ্ঞান ফলানোর জায়গা নয় ওটা। পরেরটাই চলো। দেখো এই প্যাটার্নটা যে তোমাকে আর ভয় দেখাবে না সেটা আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে? এটা আমাদের 21 দাগ চলছে, এই প্যাটার্নটা যে তোমাকে আর ভয় দেখাবে না আমি সেটা খুব ভালো করেই জানি। চলো এটা অ্যান্সার দাও। এই যে এখানে বলেছে এই কোডটার মান বার করতে বলেছে, এই যে কোড, এর কোড দিয়ে কি মান হবে সেটা বার করতে বলেছে। পজ করো, অ্যান্সার দাও। এই হচ্ছে তোমাদের অ্যান্সার, দেখতে পাচ্ছ? দেখো এখানে কি বলেছে, চতুর্থ উপাদানটি যদি একটু সংখ্যা হয়, আমরা একটু লিখি এখানে এইটা #@2 আর 7, একটু বড় করে লিখলে কি হয় তোমাদেরও বোঝাতে সুবিধা হয় আমার।
এখানে কি বলেছে, এখানে বলেছে যে চতুর্থ উপাদান আমাদের এখানে সংখ্যাই আছে 1 2 3 4, তাহলে এটাকে গামা লিখতে হবে। ঠিক আছে, তোমরা ধরো ওয়াই, তো ওয়াই লিখেছি আমি এখানে। ঠিক আছে, নেক্সট কী বলেছে, প্রথম উপাদানটি যদি 3-এর গুণিতক হয়, দেখো প্রথম উপাদান 3-এর গুণিতক আছে, তাহলে এটিকে বিটা লিখতে হবে, তো লিখেছি বিটা। এবার তুমি চেক করো অপশানগুলোকে, এখানে বিটা আছে কিন্তু দেখো এখানে কিন্তু কিউ রয়েছে, তো এটা তো আমাদের হবে না, এটা তো আমাদের হবে না, এটাও আমাদের হবে না, একটাই অপশান আছে, এটাই কারেক্ট অপশান। তাহলে দেখো জাস্ট দুটোকে চেক করে আমরা উত্তর দিলাম। যদি আমি পুরোটাকে সলভ করি, দেখো হ্যাশট্যাগ আর পরেরটা পড়ি, দ্বিতীয় এবং পঞ্চম উপাদান যদি কী হয়, চিহ্ন হয়। দেখো দ্বিতীয় উপাদান চিহ্ন আছে কিন্তু পঞ্চম উপাদান আমাদের সংখ্যা আছে, সো এই লজিকটা আমাদের খাটবেই না, তার মানে আমরা নর্মাল কোডিং বসাবো। তবে হ্যাশট্যাগের কোডিং কি, হ্যাশট্যাগের কোডিং হচ্ছে আমাদের আই। ঠিক আছে, আচ্ছা জাস্ট মিনিট, ওকে। আচ্ছা, অ্যাট দি রেট অফের কোডিং কি আমাদের এফ, তো এটাই কারেক্ট হবে। আর 7-এর কোডিং বাকি আছে, 7-এর কোডিং কি আমাদের আর। ঠিক আছে, তো এটা আমাদের পুরো কোডিংটা আমি তোমাদের করে দিলাম। চলো পরেরটাই, এটা 21 দাগ ছিল। চলো পরেরটা অ্যান্সার দাও নিজেরা। ঠিক আছে, ভিডিওটাকে পজ করো, ট্রাই করো, অ্যান্সার দাও। এখানে অপশানের প্রয়োজন নেই, দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার সিরিজ রয়েছে এবং এটা আলফা নিউমেরিক সিরিজ। আলফা নিউমেরিক বলতে অবশ্যই ডেফিনেটলি সেখানে চিহ্নও থাকে, এখানে চিহ্ন নেই বেসিক্যালি, তো এটাকে লেটার নাম্বার সিরিজ তুমি বলতে পারো। ঠিক আছে, অ্যান্সার দাও। ওকে, এই হচ্ছে তোমাদের অপশান, আমি এনে দিয়েছি, অ্যান্সার তোমাদের এইটা হবে। কি বলছে দেখো, বলছে যে DJ26, তারপর তোমাদের আছে EK37, তারপর তোমাদের আছে FL48। তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে কি হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। ঠিক আছে, এখানে ব্যাপারটা কী হচ্ছে বেসিক্যালি খেয়াল দেখো, এখান থেকে এটাই গেছে 11 প্লাস হয়েছে, এখান থেকে এটা গেছে 11 প্লাস হয়েছে, তার মানে লাস্টে আছে আমাদের 59, তার সঙ্গে তাহলে 11 প্লাস হবে, তার মানে 70 হবে, তার মানে 70 অপশানগুলো থাকবে। ঠিক আছে, 71 অপশানগুলো সব উড়ে যাবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান তোমাদের হতে পারে। ঠিক আছে, আচ্ছা এইবার ব্যাপারটা কী হচ্ছে দেখে নাও। দেখো ডি থেকে ই এসছে, তাই না, +1 হয়েছে, জে থেকে কে এসছে +1 হয়েছে, ই থেকে এটা এসছে +1 হয়েছে, কে থেকে এল এসছে +1 হয়েছে, তার মানে বেসিক্যালি +1 +1 +11, এ হচ্ছে চলছে, সিম্পল সিরিজ, কিচ্ছু নেই এর মধ্যে। তো জি, তার মানে GM59, তাহলে 59-এর সঙ্গে 11 করলে কত হয়, প্লাস করলে কত হয়, 70 হয়। এম এর সঙ্গে MN হয়, জি এর পরে কী আছে, ঠিক আছে, জি এর পরে কী আছে, জি এর পরে এইচ আছে, তাহলে HN 70। ঠিক আছে, চলো পরেরটায়, চলো অ্যান্সার দাও নিজেরা। 23 দাগ, ভিডিওটা পজ করো, পজ করে অ্যান্সার দাও, যতক্ষণ পারো পজ করে রাখতে পারো করো, কিন্তু অ্যান্সার দেওয়াটা নিজেদের দরকার। ঠিক আছে, যেভাবে এই দুটো, এখানে দুটো লেখা আছে দেখো, একটা এইটা একটা এইটা এরকম হয়েছে, এর মধ্যে কোনটা সেম প্যাটার্নে খাটবে, এগুলো দেখতে বড় হতে পারে বাট অ্যাকচুয়ালি ভেরি 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 ইজি। ওকে, এই হচ্ছে তোমাদের অ্যান্সার, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কী বলেছে, 10 থেকে 20 এসছে যেভাবে, দেখো 10 থেকে 20 কী করে আসে, 10 থেকে 20 কী করে আসে, *2 করে আসে। ঠিক আছে, 20 থেকে 30 কী করে আসে, +10 করে আসে, 30 থেকে 60 কী করে আসে, *2 করে আসে। পরেরটাও দেখো, 2 থেকে 4 এসছে *2 করে, 4 থেকে 14 +10 করে, 14 থেকে 28 *2 করে। তো সিমিলারলি প্রথম প্যাটার্নটাই খাটছে, দেখো *2 +10 *2। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরেরটায়, আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লাস্ট দাগ নম্বর এটা। ঠিক আছে, 25টা কোশ্চেনই ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে 25টা কোশ্চেনই ছিল, হচ্ছে সেটা হচ্ছে আমি একটা বাদ দিয়েছি মেবি। তো দেখো 24টায় দাঁড়াচ্ছে। তো কী বলছে দেখো, বলছে যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছেন আমাদের বাবু মশাই। ঠিক আছে, কোনো একজন বাবু আছেন, তিনি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছেন, ধরে নিচ্ছি এটা হচ্ছে এ বিন্দু। ইনি কোন দিকে যাচ্ছেন, ইনি দক্ষিণ দিকে যাচ্ছেন। তো দক্ষিণ দিকে গেলেন, কতটা গেলেন, 16 কিলোমিটার উনি দক্ষিণে গেছেন। ঠিক আছে, বেশ বড় ধরনের পার্ট গেছেন, 16 কিলোমিটার। তারপরে সে বাম দিকে বেঁকছে, বাম দিক মানে কোন দিক, এই দিকে বাম দিক হবে, তোমার ডান দিকের দিকে বাম দিক পড়বে, এবং বেঁকে তিনি বাঁক নিচ্ছেন এবং 6 কিমি ড্রাইভ করছেন। তো 16-র সঙ্গে 6-এর কম্পারিজন খুব কম হবে, তো 6 কিমি ধরে নাও, এটা হচ্ছে 6 কিমি, তিনি 6 কিমি ড্রাইভ করেছেন। ঠিক আছে, তিনি 6 কিমি ড্রাইভ করেছেন। তারপর কি হয়েছে, তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি এবার কি করছেন, বাম দিকে বাঁক নিচ্ছেন এবং 23 কিমি যাচ্ছেন, বাঁক নিচ্ছেন এবং 23 কিমি যাচ্ছেন। ভালো করে দেখো, 23 কিমি একদম তুলে দাও, 16 থেকে অনেক বড় হবে 23 কিমি। এবার কী কী গেছেন সেগুলো একবার লিখে নিই, যেমন এটা হচ্ছে উনি 23 গেছেন, এটা হচ্ছে কত গেছেন, উনি 23, এটা হচ্ছে 6 কিমি গেছেন, আর এটা হচ্ছে উনি গেছেন 16 কিমি। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে, এদিকে গেছেন, তারপর এখানে এদিকে গেছেন, তারপর এই উপরে গেছেন। ঠিক বোঝা যাচ্ছে কী বললাম, এইটুকু যা করেছি সেটাই তোমাদের জাস্ট লিখে দেখালাম। আচ্ছা 23 কিমি যাওয়ার পর সে কী করছে, সে বাম দিকে বাঁক নিচ্ছে, এই যে বাম দিকে সে বাঁক নিচ্ছে
এবং সে বাঁক নিয়ে কোথায় যাচ্ছে, বাম দিকে সে বাঁক নিচ্ছে এবং বাঁক নিয়ে সে 8 কিমি যাচ্ছে। ওকে, দেখো এটা তোমাদের 6 কিমি এই পর্যন্ত হবে। নিচের দিকে তাকাও, দেখো 6 মিল ম্যাচ কাটছে, আরও 2 কিমি বাড়িয়ে দাও, এই হচ্ছে তোমাদের 8 কিমি গেছে। ঠিক আছে, তারপর কি করছে, আবার সে বাম দিকে যাচ্ছে, মানে নিচের দিকে যাবে, গিয়ে সে 3 কিমি ড্রাইভ করছে, এই হচ্ছে তোমাদের 3 কিমি ড্রাইভ করলো সে। ঠিক আছে, এই হচ্ছে 3 কিমি সে কী করলো, ড্রাইভ করলো। একটা জিনিস খেয়াল রাখো, এই যে পয়েন্টটা, এইটা কিন্তু তোমাদের টোটাল, এই যে ওপরে এইটুকু, এখান থেকে এইটুকু, এই টোটাল এটা কিন্তু তোমাদের 7 কিমি। ঠিক আছে, তার মানে 23 কিমিটাকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হচ্ছে বেসিক্যালি। এটা হচ্ছে 7 কিমি, আর এটা কত কিমি, এটা হচ্ছে তোমাদের 16 কিমি। ঠিক আছে, এটা হচ্ছে কত কিমি তোমাদের, 16 কিমি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমাদের কত কিমি, 16 কিমি। বোঝা যাচ্ছে কিনা বলো? ওকে, তারপর কি হচ্ছে দেখো, এখানে সে কত কিমি এসছে, 3 কিমি। নিচের দিকে কতটা গেছে, 3 কিমি গেছে জাস্ট। ঠিক আছে, কতটা গেছে এখানে, 3 কিমি গেছে। ক্লিয়ার? তারপর কি হচ্ছে দেখো, তারপর সে যেটা করছে, সে ডান দিকে ঘুরছে, মানে এই দিকে ঘুরছে, এবং কি করছে, সে 4 কিমি যাচ্ছে। ঠিক আছে, দেখো এইটা আমরা 6 কিমি করেছিলাম, তো 4 কিমিটা হালকা ছোট করে দেবো। ঠিক আছে, 4 কিমিটা কী করবো, হালকা ওর থেকে আমরা ছোট করে দেবো। ক্লিয়ার হলো? আচ্ছা, 4 কিমি গেল, তারপর কী করলো, শেষবারের মতো সে বাম দিক ঘুরছে, মানে সে নিচের দিকে যাবে, এদিকে নিচের দিকে যাবে, বাম দিক নিচের দিকে পড়ছে, এবং সে 4 কিমি ড্রাইভ করছে। এই হচ্ছে তার 4 কিমি ড্রাইভ হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে বিন্দু, কোন বিন্দুতে এসে পৌঁছচ্ছে, সে পি বিন্দুতে এসে পৌঁছচ্ছে। ঠিক আছে, তো দিস ইজ পি বিন্দু। এই বিন্দু আর এই এ বিন্দু একদম একই সরলরেখা অবস্থান করবে। যদি একটু আমার নিচে নেমে গেছে, উপর উঠে গেছে, কারণ আমি তো স্কেল দিয়ে করছি না। কেন করবে দেখো, এই টোটালটা 7, তার মানে এখানেও এই টোটালটা 7, তার মধ্যে এটা যদি 3 হয়, এটা তার মানে 4 হবে, 4 আর 3 7। দেখো এখানে তোমার 4 আর 3 7। ক্লিয়ার হয়েছে? এবার তোমাদের বলেছে এই এ আর পি বিন্দুর মধ্যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কতটা, মানে কতটা সে পি থেকে এতে হাঁটতে হবে, সে এতে গিয়ে পৌঁছবে। ঠিক আছে, তো ক্লিয়ার? একটা জিনিস ভালো করে দেখো, এখান থেকে এইটুকু কতটা ছিল, এই যে এইটুকু, আমরা মনে করে থাকি এটা আমাদের 4 ছিল, তার মানে এখান থেকে এইটুকু আমাদের 4ই হবে। এই যে এইটুকু আমাদের 4 হবে। এবার এখান থেকে এইটুকু কতটা, সেটাই এখান থেকে এইটুকুর দূরত্ব হবে। ইয়েস আর নো বলো, তাই না? এখান থেকে এইটুকু কতটা, সেটাই আমাদের দূরত্ব হবে। তুমি দেখো লাস্ট বার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সে কতটা হেঁটেছিল মনে করে দেখো, সে হচ্ছে গেছিলো 8 কিমি টোটাল। এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে টোটাল 8 কিমি গেছিলো। ঠিক আছে, টোটাল কতটা গেছিলো, 8 কিমি। তার মধ্যে এইটা তোমাদের 4 কিমি। ঠিক আছে, এইটা কত, এটা তোমাদের 4 কিমি। ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস, এখানে একদম পুরো পিন পয়েন্টে হিসেব হবে। ক্লিয়ার? একটু নিচের দিকে তাকাও, তুমি দেখতে পাচ্ছ এই যে এইটা হচ্ছে তোমাদের 6 কিমি, এইটা হচ্ছে 6 কিমি, তার মানে এখানে এইটাও তোমাদের 6 কিমি, তার মানে এখানে সেম স্ট্যাটাসে এখান থেকে এইটুকু হচ্ছে তোমাদের 6 কিমি, আর এই পর্যন্ত 8 কিমি, এই যে এই পর্যন্ত 8 কিমি। ঠিক আছে, এই যে লাইনটা, এই যে এইটাই টোটালটা 8 কিমি। তাহলে এখান থেকে এইটুকু তো 6 কিমি, এখান থেকে এইটুকু তো 6 কিমি, তাহলে এই বাকিটুকু কত, 2 কিমি। তাহলে এটা কত তোমাদের 2 কিমি। ঠিক আছে, তো 4 + 2 কতটা যেতে হবে, 6 কিমি ডিস্টেন্সটাকে কভার করতে হবে। এই জন্য অ্যান্সার তোমাদের 6 কিমি দেওয়া আছে। কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এটা হচ্ছে পূর্ব দিক, এখান থেকে পি থেকে এর দিকে যাচ্ছে, মানে পূর্ব দিকে যাচ্ছে। সো অ্যান্সার হবে তোমাদের 6 কিমি পূর্ব দিকে। ক্লিয়ার হয়েছে? তো টোটাল এই 24টা প্রশ্ন তোমাদের ছিল। ওকে, আর তোমরা চাইলে কিন্তু সায়েন্সের ব্যাচ অ্যাভেল করতে পারো, চাইলে তোমরা ম্যাথের ব্যাচ অ্যাভেল করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেখো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, যেটা পারো সেটাকে গিয়ে তোমরা সেখানে ট্রাই করতে পারো। ওকে, হোয়াটসঅ্যাপ করতে পারো, পেড কোর্স কেনার আগে একবার হোয়াটসঅ্যাপ করে নিও। ওকে, থ্যাংক ইউ।